চল তাহলে আজকে ক্লাস হচ্ছে খিলজি ডাইনেস্টি, আলাউদ্দিন খিলজি, তাই তো? এর আগের দিন আমরা কি পড়েছিলাম? জালাউদ্দিন ফিরোজ শাহ খিলজি। তাহলে আলাউদ্দিন খিলজি টাইম পিরিয়ড লিখব 1296 থেকে কত? 1316। প্রথম কোয়েশ্চেন যেটা আছে এখান থেকে ক্লাস করে তারপরে দেখতে পড়বে। প্রথম কোয়েশ্চেন যেখানে আলাউদ্দিন খিলজি আমাদেরকে জানতে হবে এর জন্ম কোথায় হয়েছিল, বার্থ প্লেস অফ আলাউদ্দিন খিলজি। এনারা তো তুর্কি ছিলে, তাই তো? জানি আমরা, ঠিক আছে, এটা আগের দিনই বললাম যে আলাউদ্দিন খিলজির সময়। এর জন্ম হয়েছিল ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্টে, ঠিক আছে, বীরভূমে জন্ম হয়ে। এর বাবার নাম কি বলেছিলাম? সিবাউদ্দিন। দু ভাই ছিল, সিবাউদ্দিন আর জালাউদ্দিন ফিরোজ শাহী। তো জালাউদ্দিন আর সিবাউদ্দিন দুজন ছিল। জালাউদ্দিন সিবাউদ্দিনের যে পুত্র ছিল সে শিহাবুদ্দিন আর কি, শিহাবুদ্দিন। ওই শিহাবুদ্দিনের যে পুত্র ছিল তার নাম কি ছিল? আলাউদ্দিন খিলজি। শিহাবুদ্দিন দাদা ছিল জালাউদ্দিন খিলজি, ঠিক আছে। আর এর জন্ম হয়েছিল বীরভূম ডিস্ট্রিক্টে। এর আগে আমরা হিস্ট্রিতে কী পড়েছিলাম জালাউদ্দিন খিলজি। জালাউদ্দিন খিলজির সময় একে কোথায় ছিল? কারা প্রদেশ, তাই তো? কারা প্রদেশের জমিদার ছিল, একে জমিদার হিসেবে অ্যাপয়েন্ট করেছিল তার কাকা জালাউদ্দিন খিলজি, ঠিক আছে। কারা তারপর থেকে কি করলো, কারাতে এসে পড়ে ও দেবগিরি আক্রমণ করলো সুলতানকে না জানিয়ে, যেগুলো আমরা আগে বললাম। সুলতানের কাছে পড়ে সুলতান, আর জালাউদ্দিন খিলজি ছিল সবথেকে ভালো সুলতান, মানে ভালো বলতে দয়ালু ছিল, সবাইকে ক্ষমা করে দিত। 70 বছর বয়সে সিংহাসনে বসেছিল, সবাইকে ক্ষমা করে দিত। তখন এ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পরে তাকে মেরে দেয়, ঠিক আছে। এবার মারার পরে তো সিংহাসনে বসার প্রথম দিন কি করেছিল, যারা ওকে সাপোর্ট করেছিল জালাউদ্দিন খিলজি সিংহাসনে থাকা সময়, ওর কর্মচারীরা যারা একে সাপোর্ট করেছিল, প্রথম দিনই বললো তোমাদেরকে সবাইকে কি দেবো, গিফট, উপহার দেবো। যে সবাইকে লাইনে দাঁড় করায়, লাইনে দাঁড় করিয়ে পরে সবার মুন্ড ছেদ করে দেয়। তো সবাই অবাক হয়ে যায় যে আমরা তো এর সাপোর্টার ছিলাম, আমাদেরকে মারতে আসছে, তাই তো? ওকে সে সুলতান বানায় সবাই। ও একটা কথাই বলে তখন, না, যে তোমরা এত ভালো সম্রাটের হতে পারোনি। ও তো এত ভালো ছিল, এত দয়ালু সম্রাটের তোমরা সাথে বিট্রে করেছো, তোমরা আমার কি হবে, আমি তো খারাপ। ও বলছে এত ভালো দয়ালু, কাউকেও সবসময় ক্ষমা করে দিত, সব থেকে ক্ষমা করতে যে সুলতান তার মধ্যে একটা, তাকে দরবেশ সুলতান বলা হয়, নাসিরউদ্দিন, তাই না? পড়েছিলেন। কারণ উনিও মানে রাজকার্য সব নিজের টাকা দিতে, মানে নিজের খরচা নিজে চালাতো, টুপি বিক্রি করতো উনি। ওই যে টুপিগুলো থাকে ওগুলোকে নিজের হাতে সেলাই করে বিক্রি করতো, ওই থেকে নিজেরকে, ও সুলতানদের টাকা নিত না, ট্যাক্সের টাকা নিত না, নিজের লাইফ লিড করার জন্য একটা সুলতান, ওই জন্য ওকে দরবেশ সুলতান বলা হয়। আর এও ছিল ওই টাইপের, এই ছিল দয়ালু সুলতান যদি বলা হয় তাহলে কাকে বলা হবে? জালাউদ্দিন খিলজি। জালাউদ্দিন পুরো দয়ালু, সবাইকে ক্ষমা করে দিত, কেউ এলো কোনো করেছে ক্ষমা করে দিত। এই কারা আলাউদ্দিন খিলজি দেবগিরি দখল করেছে, সুলতান জানে না, কিন্তু পরে ওকে ক্ষমা করে দেয়, আর ছেড়ে দাও, কী করা যায়। তো কাইন্ডনেস ছিল, সব থেকে দয়ালু সুলতান ছিল, ঠিক আছে। এবার কি হবে, যখন সবাইকে লাইনে দাঁড় করায়, ঠিক আছে, লাইনে দাঁড় করে সবাইকে করে দেয়, তারপরে ঠিক তার যখন ওর সাপোর্টারগুলোকে সবাইকে মেরে দেয়, তারপরের দিন যখন ও সিংহাসনে বসে, ঠিক আছে, তারপরের দিন। আগে আমি যদি একটা কথা বললাম, আমরা ইতিহাস পড়ি কেন, কী হবে অ্যান্সার? না, আমরা ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। এই যে এর আগে আলাউদ্দিন খিলজি, তার আগে ইলতুৎমিশ বা বলবন, এদের থেকে আমরা মানে এদের লাইফ অনেক ছোট হতে পারে, ঠিক আছে, কিন্তু লাইফ মানে ছোট হলেও এরা কিন্তু অনেক বড় কিছু করে গেছে। এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়ে পরে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভে বা আমাদের লাইফে আমরা ওই ভুলটা যেন না করি, বা ওই যেগুলো ভালো দিকগুলো সেগুলো আজকে আমরা ইমপ্লিমেন্টেশন করেছি, ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি। আজকে তুমি যদি একটা ভুল কাজ করো, কালকে ওটা আর করবে না, এটা করলে বা এটা ক্ষতি আছে, ঠিক আছে। তো এইটা আমরা ইতিহাস থেকে পাই, আর এদের ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। আর এদের ইতিহাসে অনেক কিছু জিনিস আজকেও ভারতবর্ষে কী করছে, চলছে। এরা কিন্তু যেগুলো শুরু করেছিল এটা আমরা পড়বো আজকে, আলাউদ্দিন খিলজি, ঠিক আছে। তো তারপরের দিন সকালে ও কী করে, সবাইকে মেনে দেয়, ও সাপোর্টার থাকে। তারপরের দিন বলে রাজসভায় ডাকে সবাইকে,
আবার যারা যারা আছে রাজসভায় তারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সবাইকে ডাকে, সবাইকে ডেকে ও কিছু প্রথম যে কথাটা বলে, 2-3টে কথা বলে। প্রথম যে কথাটা বলে সেটাই বলে যে আমি আলেকজান্ডার হতে চাই, আমি বিশ্বজয়ী হতে চাই, ঠিক আছে, আমি সেকেন্ড আলেকজান্ডার হতে চাই প্রথম, আর সেটা আমি হয়ে দেখাবো, ঠিক আছে। যত ওর সমর্থক ছিল সবাই কী করলো, জোরে চিৎকার করে একদম সবাই হাত তুলে সমর্থন করলো যে তোমাদের সমর্থন চাই, আমি এখানে যে সেকেন্ড আলেকজান্ডার যে হয়ে গেছে আমি ভারতবর্ষে আরেকটা আলেকজান্ডার দিয়ে যাবো, ঠিক আছে। উনি ছিলেন কোথাকার আলেকজান্ডার? ম্যাসিডোনিয়া। আমি ভারতের আলেকজান্ডার হয়ে দেখাবো। তো প্রথম আইলান করে কি যে আমি কি হতে চাই, আলেকজান্ডার হতে চাই, আর তাকে ওই জন্য সেকেন্ড আলেকজান্ডার বলা হয়। আর তার টাইটেল একটা অ্যাডপ্ট করে, তখনই রাজসভায় একটা টাইটেল নেয়, টাইটেলটার নাম হয় সিকান্দারি সানি। সিকান্দার মানে কি না, সিকান্দার আলেকজান্ডারের আরেক নাম হচ্ছে আলেকজান্ডার, সিকান্দার বলা হয় না, আলেকজান্ডারের নাম হচ্ছে সিকান্দার। আর সানি, সানি ইরানি ভাষায় সানি মানে হচ্ছে দু, ইরানি ভাষায় সানি মানে দুই, তো সিকান্দারি সানি মানে সেকেন্ড আলেকজান্ডার, ইংলিশে হচ্ছে সেকেন্ড আলেকজান্ডার আর হিন্দিতে হচ্ছে সিকান্দারি সানি। তাহলে ওখানে ও রাজসভায় সবাইকে সামনে সিকান্দারি সানি উপাধি ধারণ করে, টাইটেল অ্যাডপ্ট করে, আর বলে আমি তোমাদেরকে সেকেন্ড আলেকজান্ডার ভারতবর্ষকে দিচ্ছি, আমরা পুরো বিশ্বজয়ী করব। আর ও যত সমর্থক ছিল বা যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ তারা একদম পুরো হাত তুলে সমর্থন জানায়, সবাই একদম আলাদাই ব্যাপার। প্রথম এই কথাটা বললো, পুরো রাজসভা সমর্থক করলো, ঠিক আছে সবাই আমাদের সাথে আছি, ঠিক আছে। 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, ও প্রথম দিন প্রথম রাজসভায় একদম প্রথম দিন এলান করলো, ঠিক রাজসভায় যখন বসেছে। সেকেন্ড কথা ও বলল যে আমি এই ভারতবর্ষে আমি নতুন ধর্ম প্রচলন করব। সেকেন্ড কথা যে আমি আলাউদ্দিন খলজি, আমি ভারতবর্ষে নতুন ধর্ম কি করব, প্রচলন করব। তাহলে সেকেন্ড তার ডিকটেশন কী হলো, তো তিনি 2টো ডিকটেশন দেয়। ফার্স্ট ডিকটেশন আমরা জানলাম, সেকেন্ড ডিকটেশনে হচ্ছে তিনি নতুন ধর্ম কি করবেন, একদম লিখলাম। 2টো ডিকটেশনও দিয়ে দিয়েছিল। প্রথম দিন রাজসভায় 2টো ডিকটেশন দেওয়া হয়ে গেল। এবার রাজসভায় যতজন ছিল সবাই সাপোর্টেড, সবাই একদম পুরো জোশে একদম পুরো সম্রাটকে সাপোর্ট করল। কিন্তু একটা লোক ও শুধু হাত তুলেনি, ও চুপচাপ কোণে বসে এগুলো সব শুনছে, বুঝতে পারলি। এবার যখন আলাউদ্দিন খলজি রাজসভা সেরে একদম মোটিভেটেড করে ও যখন রাজপ্রাসাদে গেল আর একটা রুমে বসে আছে, ঠিক তার কিছু মিনিট পরেই রাজসভায় দরজা ঠকঠক হচ্ছে। তখন ও খুলেছে, যারা সৈন্য ছিল যে কে এসছে, তখন দেখছে যে একটা লোক। সুলতান দেখে ওকে চিনতে পেরেছে, বলে আমি তো এখনই রাজসভা থেকে গেলাম, তুমি আবার এখানে হঠাৎ? তখন বলছে আমার কিছু কথা বলার আছে। যে লোকটা ওর কাছে এসেছিল সে লোকটা কে ছিল, একদম আলাউ মুলক। ও ছিল দিল্লির কোতোয়াল ছিল, তাই না, আলাউ মুলক, যে ও সাপোর্ট করেনি, ওকে ও শুধু মারেনি, যেহেতু ও সুলতানের বাফাদার ছিল তাই ওকে মারেনি। তো বললো যে আপনি যে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো কিন্তু সবাই সাপোর্ট করেছেন আমি ছাড়া, আর আমি ওখানে বলিনি, কারণ আমার কিছু বলার ছিল আর যেটা পার্সোনালি আপনাকে বলার ছিল, তাই আমি এখানে এসেছি। সাহস দেখা যায় ওর। আর ওর সুলতানের মতো লোকের কাছে এভাবে বলছে, মানে কত বড় সাহস লাগে, যেটা ওর ছিল। ও তখন বললো এইসব ঘরে একটা ছোট্ট রুমে বসলো, বসার পর জিজ্ঞেস করছে কী ব্যাপার। তখন ও প্রথম কথা বলে আলাউ মুলক, যে প্রথম কথায় ওকে যেটা বলে যে তুমি যে 2টো ডিকটেশন দিয়েছো ভারত সম্বন্ধে, সেটা হচ্ছে তোমার সম্পূর্ণ ভুল ডিসিশন। প্রথম কাকে বলছে, সুলতানকে বলছে যে প্রথম ডিকটেশন যেটা হচ্ছে যে তুমি হবে সেকেন্ড আলেকজান্ডার, তুমি আলেকজান্ডার হতে চাও, এই চিন্তাধারা তুমি মাথা থেকে তুলে দাও। প্রথম কথা এটা শুনে একদম মাথা গরম হয়ে যায় আলাউদ্দিন খলজি। কে বলছে, একজন কোতোয়াল বলছে তাকে এসে, ঠিক আছে। তো বলছে তুমি কোনোদিনও সেকেন্ড আলেকজান্ডার বা তুমি কোনোদিনও আলেকজান্ডার হতে পারবে না। ও তো মাথা এমনি গরম হয়ে যায়, কী ব্যাপার, মানে সুলতানকে বলছে।
ঠিক আছে, আলেকজান্ডার হতে পারবে না। সুলতান একদম মানে ও এমনই সুলতান ছিল যে ও বিশ্বজয়ী করার ক্ষমতা রাখতো। তখন বলছে কারণ কি, তখন বলছে দেখো আলেকজান্ডার যখন আলেকজান্ডার হয়েছে তখনকার টাইম আলাদা ছিল, এখনকার সময় আলাদা। তখন চ্যালেঞ্জ অনেক কম ছিল, আজকে প্রচুর চ্যালেঞ্জ। তখন ওইভাবে মঙ্গলদের আক্রমণ ছিল না, এখন প্রচুর মঙ্গলদের আক্রমণ। ঠিক আছে, তখন আলেকজান্ডার তো একটা মোহরা ছিল। মোহরা মানে কি, কোনোদিন দাবা খেলেছো? হ্যাঁ, দাবা রাজা রানী থাকে, ঘোড়া। তো ওগুলো লাস্টে ধরে নাও একটা মন্ত্রীটা সবাইকে মেরে দিল, বা ঘোড়া একটা সৈন্য সবাইকে মেরে দিল আর জিতে গেল চেক দিয়ে, তাই না? ঠিক আছে, একটা ঘোড়া জাস্ট ও সবাইকে মেরে চেক দিয়ে জিতে গেল। কিন্তু ঘোড়াটাকে চালালো কে? ঘোড়াটার ক্রেডিট কি ওখানে? কার? যে যে খেলছে, যে খেলছে তার ক্রেডিট। বলছে আলেকজান্ডার তোমরা একটা ঘোড়া ছিল, একটা মোহরা ছিল, ওকে খেলাচ্ছিল কে? তার গুরু। ওর একটা গুরু ছিল যার নাম ছিল কি? অ্যারিস্টটল। আরস্তু বলা হয়। অ্যারিস্টটলের মতো একটা গুরু ছিল যাকে ও পড়িয়েছিল, যাকে ও পুরো ট্রেন্ড করতো, যাকে ও শুধু তো এক মোহরা ছিল, ওকে খেলাচ্ছিল। তোমার কে গুরু আছে? বলছে আমি এগুলো ভ্যালিড কারণ দিয়ে বলছি। কে আছে তোমার এখানে যে তোমাকে গাইড করবে, যে তোমাকে ওই যে পথে? ও এমনি আলেকজান্ডার হয়নি, তার পেছনে অ্যারিস্টটলেরও অনেক ক্ষমতা ছিল, অনেক কিছু শিখেছিল তার থেকে, অনেক ই ছিল। ও বলছে তো ঠিক, তখন ওর মাথায় ঘুরছে যে না। সবসময় একটা কথা মনে রাখবেন, 1000টা বন্ধু থাকার থেকে না 2টো ভালো বন্ধু থাকা ভালো। এটা প্রথম কথা। আর বন্ধু কোনোদিনে ওদেরকে করো না যে সব সময় তোমাকে বলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে ঠিক আছে বলে তোমার সব কাজেই যে সাপোর্ট দেবে, মানে ও তোমার বন্ধু কোনোদিনও হবে না। কোনোদিন যখন তুমি গর্তে পড়বে তখন বলবে হ্যাঁ ঠিক আছে লাফিয়ে দাও। কিন্তু যে তোমার খারাপ কাজে বলবে যে এটা তুমি খারাপ করছো, তোমার এটা সেগুলো হবে বন্ধু। তা আলেকজান্ডারও এই মানে কি আলাউদ্দিন খলজিকে এইভাবে গাইড করছিল কে? আলাউল মুল্ক। এই আলাউল মুল্ক তখন বুঝতে পেরেছে, তখন এর কথাতেও বুঝতে পেরেছে না সত্যি তো তখনকার সময় আলাদা ছিল, চ্যালেঞ্জিং এত কম ছিল। আজ কিছু মঙ্গল এরা এত চ্যালেঞ্জিং হচ্ছে, এখনকার সময় ওই আলেকজান্ডার হওয়া খুব চাপ, সব জায়গায় বড় বড় হয়ে গেছে। বলছে তুমি তো বিশ্বজয়ী ছেড়েই দাও, সুলতানকে বলছে। ও জানে যে সুলতান ওকে গলা কেটে দিতে পারে, এইসব কথা জানে, তাও বলেছে। ওটাই ওর ভালো লেগেছে যে আমাকে ভালো বলছে তো কেউ। তো বন্ধু ওরাই হবে যে তোমার সবসময় ভালো চাইবে। আর ভালো চাইবে কি, তুমি খারাপ কাজ করবে তোমাকে দাঁড়িয়ে বলবে, তোমার খারাপ লাগতে পারে কিন্তু ও তোমার আসল বন্ধু। ওরকম 2টো বন্ধু থাকলেই যথেষ্ট, 1000টা বন্ধুর দরকার নেই। যে দেখো তুই ভাই এটা খারাপ করছিস, এটা ঠিক না, তখন বুঝে যাবে না ও সত্যি ভালো। এবার আলাউল মুল্ক ওকে বললো, ও বললো কেন এই কথা? বলছি দেখো তুমি তো ছেড়েই দাও, আজকে ভারতবর্ষে আমরা কি পড়ছি কি বলছে, তুমি ভারত এখনো অবধি জালাউদ্দিন খলজি অবধি ভারত কতটা দখল হয়ে আছে? এই এতটা। বলছে তুমি আগে ভারত তো দখল করো পুরো, বিশ্ব তো আমি তারপরে পরে দেখছি। তুমি আগে পুরো ভারত দখল করো, এখন সাউথ ইন্ডিয়া আমাদের আন্ডারে নেই, কিছু নেই। তুমি আগে পুরো ভারত দখল করো, তুমি তারপরে বিশ্বজয়ী স্বপ্ন দেখবে, বুঝতে পারলি? আর তুমি আগে পুরো ভারত দখল করা বিশ্বজয়ী যদি তুমি করবে, তোমার ঘোড়ার আগে যে ঘোড়াটা যাবে সেটাতে আমি থাকবো। ও আলাউল মুল্ক বলছে সেই ঘোড়াতে আমি থাকবো, আগে আমি মরবো, তোমার প্রথম সঙ্গী থাকবো আমি, তুমি আগে ভারত জয় করো। তো শুনে ওর মাথা তো পুরো ঘুরে গেছে। আর এইটার জন্য এই যে পুরো ভারত অনেক বড় এরিয়া, বিশ্ব তো ছেড়ে দাও, তুমি তো বলে দিলে রাজসভায়, এই পুরো ভারত জয় করতে মিনিমাম কিছু না হলেও 3 থেকে 4 লাখ সৈন্য লাগবে। এখন আছে কত সৈন্য? 1 লাখ। তাহলে তোমাকে 4 লাখ সৈন্যকে রাখতে হবে, তবে তুমি ভারত সহ বিশ্ব জয় করতে পারবে। আগে ভারত জয় করতে গেলেও 4 লাখ সৈন্য লাগবে। ও তো মাথা পুরো খারাপ। তাহলে এবার কী করা যাবে? তুমি ওখানে বলে দিলে আবেগে, এটা তো ঠিক হয়নি। এই জন্য আমি সাপোর্ট করছি না তোমার প্রথম মতামত। বললো চুপচাপ, সুলতান চুপচাপ আছে, শুনছে সব। আর যেদিন আলাউল মুল্ক গেছে 15 মিনিট, ও জানে যে যদি সুলতান খারাপ হয় আমাকে গলা কেটে দেবে, সুলতান ওই টাইপেরই ছিল। তো বললো ঠিক আছে, চুপচাপ শুনলো।
2 নাম্বার, তুমি যে বলছো ভারতবর্ষে নতুন ধর্ম ডিকটেশন বলেছো নতুন ধর্ম করবে, বলছি যারা ধর্ম প্রচলন করে তাদের মধ্যে দৈবিক শক্তি থাকে, তাদের কাজই থাকে ধর্ম, মানুষকে শান্তি দেওয়া, তিনি থাকে পিস, আর তারা ভগবান তাদেরকে ওইভাবেই, তাদের মধ্যে কোনো একটা দিব্য ঘটনা ঘটে তবেই তারা এইভাবে মানুষকে শান্তি, ধর্ম মানে শান্তি, শান্তির পথে নিয়ে যেতে পারে। বলছি তোমার সাথে কি এমন ছোটো থেকে আজ অব্দি দিব্য ঘটনা ঘটেছে আমাকে বলো, তুমি তাহলে নতুন ধর্ম শুরু করো। ও বলছে না আমার সাথে কিছু দিব্য ঘটনা ঘটেনি। বলছে যে যেভাবে মানে গৌতম বুদ্ধ বা হজরত মোহাম্মদ বা এগুলো সবাই একটা দিব্য ঘটনা, ওদের মধ্যে দিব্য শক্তি থাকে, ঈশ্বর তাদেরকে পাঠায় এই জন্য। তোমাকে পাঠিয়েছে সিংহাসন দখল করতে, তোমাকে পাঠিয়েছে রাজা হতে, ঠিক আছে? তো তোমার মধ্যে কি এমন দিব্য পাওয়ার আছে তুমি একটা দেখাও, তুমি একটা মরা মানুষকে বাঁচিয়ে দাও বা কারোর এই করে দাও যে তোমার একটা মানসিক শান্তি পাবে, অমনি কিছু মানুষকে কথা বলে দাও, তুমি এমন কি কথা বলেছি তুমি নতুন ধর্ম, ধর্ম ধর্ম জিনিসটা প্রচলিত মানে কানেক্টই থাকে ঈশ্বরের সাথে, তোমার সাথে ঈশ্বরের কী কানেক্টেড আছে, যেটা তুমি একটা আমাকে উদাহরণ দিয়ে দাও, তাহলে তুমি নতুন ধর্ম ভারতবর্ষে শুরু করতে পারো। ও তো চুপ, ঠিক আছে? তারা ঈশ্বরের সন্তানই থাকে, ঈশ্বরের মেসেঞ্জার থাকে, দূত থাকে, যারা ভারতের মানে ভারত বিশ্বে জন্মগ্রহণ করে যীশু খ্রিস্টের মতো, তাই না? গৌতম বুদ্ধের মতো, মহাবীরের মতো, ঠিক আছে? কিন্তু তোমার মধ্যে কি আছে, কি এমন ঘটেছে যে একটা দৈব্য ঘটনা? স্বামী বিবেকানন্দের মতো, রামকৃষ্ণের মতো, পরমহংসদেব, তাই না? তো বলছে না সেরকম তো ঘটেনি। তাহলে তুমি এই কথাটা পুরোপুরি ভুল যে নতুন ধর্ম শুরু করবে। ভারতে এমনি বিভিন্ন রিলিজিয়াস আছে, বিভিন্ন ধর্ম আছে, সেগুলোকে মেনে চলো, সেগুলোকে এভাবে কাউকে আমরা চাপিয়ে দিতে পারি না। তোর মাথা গেল খারাপ হয়ে, এই দুটো কথা বলে বলে চুপ হয়ে আছে। তুমি ভাবো, আর তোমার যদি মনে হয় আমি কিছু ভুল বলেছি তাহলে তুমি আমার এখানে শিরচ্ছেদ করে দাও, আমি সেটা প্রস্তুত হয়ে এসেছি। কিন্তু আমার কাজ আছে যে সুলতান যদি কোনো খারাপ কাজ করে আমি গাইড করে দেওয়া, তাদেরকে বলে দেওয়া, অ্যাজ এ বন্ধু হিসাবে বলতে পারো, আর অ্যাজ এ সুলতান হিসাবে। সুলতান হিসাবে তো আমি তোমাকে বলতে পারি না, এত বড় কথা, কিন্তু আমি অ্যাজ এ বন্ধু হিসাবে বললাম। তখন থেকে ওর ভালো বন্ধু হয়ে যায় আলাউদ্দিন খলজি, সবসময় থাকে। আলাউদ্দিন খলজি বলে না আমার তো আপনার কথা খুবই ভালো লেগেছে, আর আমি ভাবছি তুমি যাও এই মুহূর্তে, ঠিক আছে? ও বেরিয়ে চলে যায় রাজসভা থেকে, মানে বাড়ি থেকে, কোথা থেকে। আরও একটা ছোট রুমে বসে থাকে, একদম ছোট রুমে বসে বসে শুধু না খাওয়া দাওয়া, শুধু ভাবনা চিন্তা করে 1 থেকে 2 দিন কন্টিনিউ ভাবে যে আমি কী করবো এখন। ওর ইচ্ছেই ছিল কি বিশ্বজয়ী করা, আর বিশ্বজয়ী করতে গেলে কী লাগবে, এত সৈন্য লাগবে। সৈন্য সেই সময়কার মেন, এখন অনেক যা দেশ আছে সৈন্য নেই, পিসফুল কান্ট্রি আছে, এভাবে ওইভাবে এখন, কিন্তু আগে সৈন্যই ছিল মেন, সৈন্যই সব করতো। তো একটা রুম থেকে কন্টিনিউ ছোট রুম থেকে ভাবতে হবে। তো যত বড় বড় কাজ হয় না, কেউ যখন যত বড় কাজ করে, অনেক বড় যখন মানুষ হয়, কিন্তু ওর ভাবনা চিন্তা একটা ছোট রুম থেকে হয়, ঠিক আছে? আজকে তোমরা বিশেষ অফিসার হবে, কেউ আইএস অফিসার হবে, দেখবে দিল্লিতে বা আমাদের বেলঘরিয়াতে ছোটো একটা রুমের মধ্যে কন্টিনিউ 5 বছর 6 বছর 10 বছর ধরে পড়াশোনা করছে, পরে হবে কি এত বড় পোস্ট পাবে। কিন্তু পরিকল্পনাটা কোথায় হচ্ছে, একটা ছোট রুম। রাজপ্রাসাদে পরিকল্পনা হয় না, যেগুলো আমরা দেখতে পাই, যারা রাজপ্রাসাদ পায় তারা কি কোনো কোয়ালিটি থাকে না। তো ওই কষ্টটা ছোট রুম থেকেই হয়। ওর রাজপ্রাসাদ ছিল, ওখানেই ভাবছে, ও ভাবতে 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 ওর মেন হচ্ছে যে এবার কি করতে হবে, যে আমাকে সৈন্য তৈরি করতে হবে ফার্স্ট কাজ, আর আমি করে দেখাবো ভারত সহ বিশ্বজয়। কিন্তু আমাকে আগে ভারত জয় করতে হবে, সৈন্য। তো সৈন্য কত লাগবে ও হিসাব করে আমাকে 4 লাখ সৈন্য লাগবে, ঠিক আছে? তা 4 লাখ সৈন্যের জন্য ও ট্রেন্ড হতে থাকবে যে কীভাবে করবো সৈন্যদেরকে বেতন দিতে হবে, এই করতে হবে, তাদের খরচা আছে, এই আছে, ঠিক আছে? তা আমরা এখন অবধি কী জানলাম, তার 2টো ডিকটেশন জেনেছি, আর ডিকটেশনে যেগুলো দিয়েছে তার পরবর্তীতে আলাউল মুল্ক তাকে কি দিয়ে দিয়েছে, যেগুলো ওর ভুল ডিসিশন। এইবার সেই সময় 4 লাখ সৈন্য পোষা 4টিখানে ব্যাপার ছিল না, ঠিক আছে? 4 লাখ সৈন্য পোষা 4টিখানে ব্যাপার ছিল না। এবার 4 লাখ যে সৈন্য পুষবে তার জন্য তাদের খাওয়া দাওয়া আছে, তাদের আছে, ঠিক আছে? তাদেরকে ঠিক মতো কন্ট্রোল করতে হবে, তাদেরকে ঠিক মতো মানে মেকানিজমে চালাতে হবে,
এবার সেই সময় বাজারের অবস্থা মোটেও ভালো ছিল না। এবার ও কন্টিনিউ ওই রুমে ভাবতে কী করা যেতে পারে যাতে 4 লাখ সৈন্যকে কী করতে হবে, ভরণ পোষণ দিতে হবে। ওর রাজসভায় একটা ফান্ড আছে, ট্যাক্সের টাকা আছে, টাকা লাগবে তো মেন, টাকা দিয়ে দিয়ে ওদেরকে বেতন দেবে, যাই দেবে। সেই সময় ইকতা সিস্টেম চলতো, তাই না, যে সৈন্যদেরকে কী করে দিত, জমি দিয়ে দিত। আর ওরা ওখান থেকে চাষবাস করতো বা ভাড়াতে দিয়ে দিত, ওখান থেকে যা হতো সেটা সৈন্যরা কী করতো, বা সরকারি রাজ কর্মচারীরা পেত, জমি ওখান থেকে নিজেরাই চালাতো। কিন্তু এইভাবে করলে তো হবে না। ও কি ভাবছে যে সৈন্যদেরকে আমি নগদ বেতন দেবো, কি কেসটা, নগদ বেতন দেবো। নগদ যদি বেতন দিই, ধরে নাও এই লোকটা সৈন্য, এর মাস চলতে খরচা আছে 2000 টাকা, ঠিক আছে, এই বেতন দেওয়া হচ্ছে একে 1500 টাকা, ঠিক আছে, এর ঘাটতি হচ্ছে কত, 500 টাকা। তো বলছে যদি এরকম কন্ডিশনে হয় তাহলে কি হয়, ওই সৈন্যটা কাজ করবে ঠিকই আমার ভারতবর্ষে, কিন্তু ওর বাকি মাথাটা থাকবে 500 টাকাতে কোথা থেকে আয় করবে। আজকে আমাদের যে মিডিল ক্লাস যেটা ঘটে, সরকারি কর্মচারী, ওর বাকি মাথাটা থাকে যে বাকি 10,000 টাকা আমি কোথা থেকে পাবো। ও তো যেখানে কাজ করছে সেখানেও ভালো করে কাজ করতে পারছে না। তাহলে আমাকে কি করতে হবে, যে এমন বেতন দিতে হবে, ঠিক আছে, যাতে ওর বেসিক নিডস, খাবার দাবারে আর কোনো, মানে যদি ওর 2500 টাকা খাবার দাবারে যা কিছু তো খরচা হয়, যেন ওর 2500 টাকায় দেওয়া হয়। ওই ইকতা সিস্টেম দিলে হবে না যে ওকে জমি দিয়ে দাও, ও চাষ করবে, কেন জমি করে ও চাষ করে দিলে 2500 টাকা ওর চলে, ঠিক আছে, ও পেলে তাহলে 1500 টাকা, না সেবারে চাষ হয়নি, বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তাহলে ও আর এখানে মন লেগে কাজ করতে পারবে, ঠিক আছে। ওই জন্যই ও কী করে, ইকতা সিস্টেমটাকে অ্যাবলিশ করবে, আর ও সৈন্যদের নগদ বেতন দিয়ে কী করবে, কাজে রাখবে। তো কোয়েশ্চেন যদি থাকে, কে ইকতা সিস্টেম উঠিয়ে দেয়, আলাউদ্দিন খলজি, ঠিক আছে। এবার কেন ওটা হবে, কারণ সৈন্যদের কি করবে, নগদ বেতন দিতে হবে। এইভাবে যদি তোমরা পড়ো, ইতিহাস অপশনালও কিন্তু উঠে যাবে, বাদ বাকি শুধু তোমাদের লেখার কাজ থাকবে। যখন তুমি আসবে দ্য মার্কেট পলিসি অফ আলাউদ্দিন খলজি, তার উৎস, কেন মার্কেট পলিসি, কী জিনিস, আজকে বুঝবে এখনই, তখন তোমার লিখতে চাপ হবে না। আর একটু যদি ম্যাপ ফ্যাপ করে লিখে দিলে, পয়েন্ট দিয়ে নাম্বার পুরো পাবে, ঠিক আছে। কারণ ইউপিএসসি প্রিলিমস পড়তে গেলে, আমাদের বিশেষ মেন্স নিতে গেলে আমাদেরকে এইভাবে জানতে হবে জিনিসগুলো, ঠিক আছে, নাহলে খুব চাপ। এখনকার যা দিনকাল, চাকরি পাওয়া খুবই চাপ সত্যি। কারণ ডোমের চাকরির জন্য কি ফিল আপ হচ্ছে, দেখতে পাচ্ছ তো গল্পটা, তাহলে তো আমরা কি পড়ছি, যে এই বললো যে আমরা ইকতা সিস্টেম হাঁটিয়ে দেবো, যে জমি, আগে কি ইকতা সিস্টেম মিনস রাজার কর্মচারীদেরকে জমি দেওয়া হতো, এই বছর কাজ করলো, এই বছরের পর ওকে ওই জমিটা দিয়ে দিল, ও ওই জমিটাতে কী করতো, চাষবাস করতো, ওখান থেকে ও নিজের ট্যাক্স পেতো, রাজাকে কিছু দিয়ে দিত, এইভাবে, ঠিক আছে। বলে এইসব চলবে না। ও বললো যে যা বেসিক নিডস একটা লোকের লাগে, তাহলে ওকে আমি টাকা যদি দিয়ে দিই, তাহলে ও ওই পরিমাণ জিনিসপত্র কিনে ওর ফ্যামিলি হেভি চলবো, আমার সৈন্যতে আসতে পারবে, ঠিক আছে। এইবার প্রথম কি হবে, যে বেতন দিতে গেলে সুলতানের কি লাগবে, কি দিতে হবে, টাকা। টাকা আসবে কোথা থেকে, রাজা টাকা পাবে কোথা থেকে, রাজা, এই যে রাজা এই ট্যাক্স পাবে কোথা থেকে, ট্যাক্স, জনগণের কাছ থেকে ট্যাক্স তুলবে। এখানে আরেকটা কোয়েশ্চেন, ইউপিএসসি কোয়েশ্চেন। তো অলরেডি এই সুলতান, একটা প্রথম বলি যে আমরা যত সুলতান ডাইনেস্টি পড়বো না, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এই যে পুরোকে সুলতান বলা হয়, সুলতানদের মধ্যে কে সব থেকে বেশি ট্যাক্স নিত, হ্যাঁ, কোন সুলতান সব থেকে বেশি ট্যাক্স নিত, কোন সুলতান, যদি কোয়েশ্চেন দেয় কোন সুলতান সব থেকে বেশি ট্যাক্স অ্যাপ্লাইড করতো জনগণের কাছ থেকে, সেটার অ্যান্সার কী হবে এতগুলো সুলতানদের মধ্যে, হ্যাঁ, অ্যান্সার হবে আলাউদ্দিন খিলজি। কিন্তু সেটা এদের জন্য নয়, অলরেডি এ কি করতো, ট্যাক্স অ্যাপ্লাই করতো, অর্ধেক ট্যাক্স অলরেডি অ্যাপ্লাই করতো,
অলরেডি এই মানে রুমে এই জিনিসগুলো ভাবার আগে ওটা চলতো সেই সময়, ও অ্যাপ্লাই করেই দিয়েছিল। তো ভাবছে যে ট্যাক্স তো এমনি চলছে, এত হাফ তো ট্যাক্সই নেওয়া হচ্ছে, তো আমি আর কি করব? টাকা ট্যাক্স কি হবে? ট্যাক্স কি আর বাড়াতে পারবে? তাহলে ট্যাক্স বাড়াতে পারবে না, ও তো হাফ ট্যাক্স অলরেডি নিয়ে নিচ্ছে। তাহলে ও রুমে বসে বসে ভাবছে যে আমি এদেরকে যে নগদ বেতন দেব, তা আমি তো ট্যাক্স নিতে পারবো না, কারণ অলরেডি আমি হাফ ট্যাক্স নিই, বা অলরেডি হাফ ট্যাক্স নেওয়া হয়। তাহলে ওর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ট্যাক্স নেওয়া যাবে না। তাহলে করবোটা কি? ট্যাক্স বাড়াতে পারবো না, আমাদের এখন সরকার ট্যাক্সই বাড়িয়ে দেয়, এখানে তেলের দাম বাড়ে, ট্যাক্স বাড়িয়ে দিলে। কিন্তু ও সরকার, ও বুঝছে এগুলোই তো নিতে হবে সরকারকে। আমরা কেন ইতিহাস পড়ছি বললাম না? সরকার এখানে তো এই পলিসি অ্যাপ্লাই করতে পারে এখন না, সরকার তো ফেভারে না। এই যেমন দেশের জন্য যাই ভাবুক, ওর সৈন্য দলের জন্য ভাবছে, ও দেশের জন্য ভাবছে, এখন সরকার ওইভাবে ভাবছে না, নিজের জন্য ভাবছে। ও বলছে আমি তো ট্যাক্স আর বাড়াতে পারবো না, অলরেডি হাফ ট্যাক্স চলছে। তাহলে করবোটা কি? যারা এরা টাকা দিয়ে এরা ঠিকঠাক চলতে পারে, কারণ সৈন্যকে যদি তুমি চুস্ত রাখতে পারো তাহলে আমরা পুরো বিশ্বজয়ী করে নিতে পারি। তো বলছে ঠিক আছে, ওই ছোট রুমে ভাবছি, ঠিক আছে। তাহলে বলছে ওদের বেসিক নিডসগুলো তৈরি দিয়ে করবো। তখনও কি করলো, ওর মাথায় একটা জিনিস এলো যে যদি আমি আর এদের বেতন, মানে বেতন যেটা দেবো সেটাই দেবই বা কত, যেটা ওদের বেসিক নিডসগুলো দিতে পারি, ঠিক আছে। যে বেতন দেবই বা কত যেটাতে ওর বেসিক নিডসগুলো হতে পারে। কারণ আজকে যদি চালের দাম ধরে নিলাম আমরা 20 টাকা আছে, তাই কালকেই তো এটা হয়ে যাবে ভাই 40 টাকা। আর আমি কি করব, দেখে যদি 20 টাকার এক্সপেক্টে বেতন হয়ে দিলে 2000 টাকা দিই, ঠিক আছে, এই খাবার দাবার দিয়ে যদি বেতনটা ঠিক করে, তাহলে কি ভবিষ্যতে আবার তো বেড়ে যাবে। তখন আবার আমি যদি বেতন বাড়াই, তো বেতন আসবে কোথা থেকে? ট্যাক্স থেকে। ভবিষ্যতে কী হবে, এই 200 টাকাটা এটা বেড়ে যাবে, এই 20 টাকাটা বেড়ে ধরে না 40 টাকা হয়ে গেল, তা আমাকে বেতনটাও বাড়াতে হবে। আর বেতন যদি আমি বাড়াই, ঠিক আছে বাড়িয়ে দিলাম, আমি 40 টাকা, এই 2000 টাকা বেতন পেতাম, 4000 টাকা করবো, তা আমার কাছে বেতনটা আসবে কোথা থেকে? আমাকে ট্যাক্স বাড়াতে হবে, আর আমি ট্যাক্স বাড়াতে পারবো না, তাহলে আমাকে লোক চোর বলবে, মানুষ কোথায় দেখতে হবে। তখন ওর মাথায় এইসব এই জিনিস করছে, তাহলে করবো কি? এটা ঠিক আছে। তখন ও ভাবে যে একটা কাজ করি, বলে আমি বাজারে যাই, বাজারে যে প্রত্যেকটা দোকানে যাব, প্রত্যেকটা গুডস যেগুলোর বেসিক গুডস, তেল ডাল ওগুলোর দামগুলো কি করব, জিজ্ঞেস করব যে এগুলোর কি দাম, আর দাম ফিক্সড করে দেবো, ঠিক আছে। একদম 20 টাকা দাম, তো 20 টাকায় ফিক্সড, এটা আর বাড়বে না। বুঝে গেছে? দেখ পলিসিটা ওর, মাংসের দাম 40 টাকা, 40 টাকা ফিক্সড। এমনভাবে ফিক্সড করবে যাতে ওদেরও লাভ না হয় বেশি আর লসও না হয়, কিন্তু এটা বাড়বে না দামটা, সব এই সুলতান না চাইলে দামটা ফিক্সড করে দিল। ওই ফিক্সড করে ওরা দেখলো যে যদি এই দামগুলো ফিক্সড হয় তাহলে ওর খরচা হচ্ছে 2200 টাকা, ঠিক আছে। আমি ওকে 2500 টাকা মাইনা দিয়ে দিলাম, ঠিক আছে। আর আমি এখন যা হাফ ট্যাক্স তার মধ্যে এই ধরলাম যে টাকা আছে আমি সবাইকে কর্মচারীকে মাইনা দিতে পারবো, আর আমাকে আর তাহলে ট্যাক্সটা বাড়াতে হবে না, কারণ এবার কন্টিনিউ এই দামটাই অ্যাপ্লাইড থাকবে। এই ঘটনাটাকে বলা হয় মার্কেট পলিসি অফ আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ পলিসি। যদি কোয়েশ্চেন দেয় আমাদেরকে লিখতেও দেয়, আমরা বুঝতে পারবো কেন করেছিল এটাও। আর ওই ছোটো রুমে ভাবছেও কিন্তু ব্যাপারটা, দ্য মার্কেট পলিসি অফ আলাউদ্দিন খলজি পয়েন্ট দিয়ে এই ঘটনাটা আমরা লিখে রাখবো। তাহলে কে মার্কেট পলিসি অ্যাপ্লাই, আমাদের ফিলিমসে ছোটো কোয়েশ্চেন দেয় যে বাজার দর নিয়ন্ত্রণ কে করেছিল, তাই না? আলাউদ্দিন খলজি। আমরা কত কিছু জানছি এটা সম্বন্ধে, কেন জানছি তাহলে? যদি আমাদের এক লাইনে, তাহলে আমরা এক লাইনে একটা বই পড়ে নিলে হয়ে যেত বিসিএস। কেন জানছি? কারণ মেইনসে নিশ্চয়ই ঘোরাবে মালটা, ইউপিএসসি নিশ্চয়ই ঘোরাবে, ঘুরিয়ে অনেক কিছু আসবে। যদি দিল যে মার্কেট পলিসি অফ আলাউদ্দিন খলজি কেন অ্যাপ্লাইড করেছিল, জনগণের ভালোর জন্য, আর্মিদের ভালোর জন্য, বেশি আর্মি পোষার জন্য। কে পারবে কোয়েশ্চেনটা? বুঝতে পেরেছি গল্পটা? তাহলে বুঝতে পেরেছি কেসটা? এটা থাকবে, তখন বলবে কি হার্ড কোয়েশ্চেন, আমরা তো শুনেছি শুধু আলাউদ্দিন খলজি মার্কেট বাজার দর, ওটা তো ওই কোয়েশ্চেনে লিখে দেবে যে আলাউদ্দিন খলজির মার্কেট পলিসি কেন অ্যাপ্লাই, উত্তরটা ওই কোয়েশ্চেনে লিখে দেবে, তারপরে বলবে কেন
জনগণের জন্য, সবাই ভাবে হ্যাঁ জনগণের জন্য, মার জনগণ, কিন্তু না, ও তো জনগণের জন্য ওটা করেনি। ঠিক আছে, এবার এখানে কিছু ফল্ট আসবে। প্রথম কথা তো ঠিক আছে, সুলতান যে প্রত্যেকটা জিনিসের যেগুলো বেসিক নিড, যেগুলো বেসিক গুডস, সেগুলো দামগুলো নির্ধারিত করে দেবে, আর তার পরিপ্রেক্ষিতে যে টাকা হবে তাহলে 2500 টাকা ও মাইনার দিয়ে দেবে, তারা এটা বাড়বেও না, আর ওকে ট্যাক্সটাও করতে হবে। তাহলে ও কী করবে, আগে দেখবে যে আমি এখন অবধি ট্যাক্স আমার কালেক্ট হয়ে 1 লাখ টাকা, ঠিক আছে, 1 লাখ টাকার মধ্যে দেখবে যে আমি যদি সৈন্যগুলোকে দিই তাহলে আমাকে দিতে হবে 2000 টাকা করে দিলে আমার সৈন্য 1 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই 2000 টাকার মধ্যেই ওই জিনিসগুলোকে কী করবে, দামগুলোকে ওইভাবে কম ফিক্সড করে দেবে। এবার এখন যদি এটা করে না তো কী হবে, মানাওয়ারি বর্গ আছে বা যারা আছে ব্যবসাদার, তারা কি করবে, আমাদের ট্রান্সপোর্ট খরচা, এই খরচা ওই খরচা, মাল ডুপ্লিকেটগিরি করে। তে প্রথমেই যে পরে যেটা করলো, ও ভেবে নিয়েছে কিন্তু রাত্রেবেলা ওই রুমে, ছোট রুমে সব ভাবনা চিন্তা করেছে, সকালে ডাকলো সব কিছু। প্রথমেই ও মিট করলো কাদের সাথে, কাদের সাথে, আমরা আরেকটা কথা বলছি, ব্যবসায়িক বর্গটা আসছি তার আগে, এটাতে কি ফল্ট কি হতে পারে, কেন এবার যারা ব্যবসা করছে তাদের খেল হবে, যারা ব্যবসা করছে তারা একটা হতে পারে, তারা বলতে পারে যে আমাদের মানে আমরা যেখান থেকে মাল পাচ্ছি, যে লোকগুলো আমাদেরকে মাল দিচ্ছে তারা দাম বাড়িয়েছে, র মেটেরিয়াল, তাই না, আমরা কি করব, এটা বলতে পারে। 2 নাম্বার হচ্ছে কি, আমরা অনেকবার শুনেছি না আলাউদ্দিন খলজির সময় কী হতো, যে কম মাল দিত তার মাংস কেটে নেওয়া হতো, এই গল্পটা তো সবাই শুনেছি। কেন কাটবে মাংস, কারণটা বুঝতে পারছি, কারণ ওর কাছে তো আর টাকা নেই দেবার, ওকে ওই মধ্যে দিতে হবে। আর এরা তো ব্যবসায়িক বর্গরা কী করতে পারে, এবার কারচুপি করতে পারে। এবার কি করবে, ওরা যে বুঝে গেছে যে দাম বাড়াতে পারবো না, তাহলে কি কমাবো, গুডস কমাবো, কমাতেও শুরু করে। তখনই আলাউদ্দিন খলজি কি বলে, যে যদি কেউ পরিমাণে কম দেয় ওর মাংস কেটে নেওয়া হবে ওই পরিমাণে। এটা কেন বলে, এমনি এমনি বলে না, কেন বুঝতে পারছে ওই টাকার মধ্যে আমি টাকা বাড়াতে পারবো না, অলরেডি যা ট্যাক্স চলে। তাহলে এবার এদেরকে ধরছে ব্যবসায়িক বর্গ, তাই না, এবার ধরলে বিজনেসম্যানদেরকে ধরেছে, বিজনেসম্যানদের, ঠিক আছে। তো বিজনেসম্যান যারা ব্যবসা করছে প্রথমে দাম দেখে নিয়েছে, ওরা যাতে না করতে পারে, তাহলে কি ওই জন্য ও বলেছে ওয়েটে যাতে না মারতে পারে, ওয়েটে প্রথম ফল্ট হবে, ওয়েটে মারবে এরা, ওয়েটে যাতে না মারতে পারে ওই জন্য কি করেছে, একদম থ্রেট দিয়েছে, ও নিজে থ্রেট দিয়েছে। আর ওর জন্য বাজার কি করেছে, বাজারে ও একটা মানে পোস্ট অ্যাপয়েন্ট করে দিয়েছে, যে সবসময় মন্ডিতে থাকতো, ঠিক আছে, বাজার কন্ট্রোল করার জন্য একটা অধিকারী নিযুক্ত করে দেয়। ও কোয়েশ্চেন আসবে, তাকে কি বলা হয়, হ্যাঁ সাহানি মন্ডি লিখে রাখবো, সাহানিয়া মন্ডি। এর কি করতে না, বাজার কন্ট্রোল করতো, মানে এর অধিকারী ছিল, ঠিক আছে, এর কাছেই সব কিছু যেত, এই বাজারটাকে দেখতো, ঠিক আছে, প্রত্যেকটা মান্ডিতে থাকতো, কোনো কিছু হলে এখান থেকে লোক যেত, আর ওর যদি বলতো এই ওয়েটে কম দিয়েছে, ওর মাংস কেটে নিয়ে ওই পরিমাণ মাংস কেটে নেওয়া হতো। এত কঠোর শাস্তি ছিল। তাহলে ওয়েটে কম দেওয়ার ঝামেলাটা বুঝে গেছে যে এটা আর হবে না আলাউদ্দিন খলজির সময়। এইবার তাহলে ওয়েটের কথাটা চাপ নেই, সাহানিয়া মন্ডি আছে, ঠিক আছে, বলবে দ্য পোস্ট অফ সাহানিয়া মন্ডি রিলেটেড টু কী হতে পারে, আলাউদ্দিন খলজি দেবে, বা মার্কেট পলিসি, তাই এমনি করে বিভিন্নভাবে কোয়েশ্চেন দিতে পারে। আমাদেরকে জিনিসটাকে ধরে রাখতে হবে মাথায়। যদি আলাউদ্দিন খলজি আর মার্কেট পলিসি অপশনে থাকে তাহলে মার্কেট পলিসি না, অমনি কেন দেবে, ওরা কি পাগল নাকি, যারা কোয়েশ্চেন করছে তারা পাগল নাকি। তো সাহানিয়া মান্ডি কথাটা আমরা মনে রাখবো, এটা আলাউদ্দিন খলজির সময় এরা মার্কেটে দেখাশোনা করতো, ঠিক আছে, কোনো কিছু অভাব অভিযোগ এদের কাছে দিত, এরা সঙ্গে সঙ্গে দিত, কী অভাব অভিযোগ আছে দেখবে, কেউ বলবে তখন এরা বলতে পারে যে হ্যাঁ কনজিউমার অফিসার বলতে পারে, এরা বলতে পারে যে আমাকে ওয়েটে কম দিচ্ছে, তাহলে ওর মাংস কেটে নেবে, বা ওয়েটে কম দিচ্ছে তখন এর কাছে যাবে, এই যদি দাম বাড়ায় বলবে দাম বেশি নিয়েছে, তখন এই সাহানিয়া মন্ডি দাম কেন বেশি নিয়েছ, তখন ও বলবে কি যে আমি মালটা পেয়েছি এত দামে, তাই না, বেশি দামে পেয়েছি মালটা। এবার হচ্ছে এই যে বিজনেসম্যানরা তারা বলতে পারে আমরা র মেটেরিয়াল এখানে বেশি পাচ্ছি, দাম বেড়ে যাচ্ছে। তো সেই সময় এখনকার যারা ট্রান্সপোর্টের ব্যবসাটা করে না, অ্যাকচুয়ালি ওই সময় ওইটা কারা করতে জানো, বাঞ্জারা বলে একটা জাতি আছে না, বাঞ্জারা বলে না, তো আমরা শুনে ভাবি যে তারা কেমন টাইপের ঘুরে ঘুরে বেড়ায়, তাই না, কিন্তু তারা অ্যাকচুয়ালি বিজনেসম্যান ছিল সেই সময়টা, এখনকার তাদের ডেফিনেশনটা অন্য হয়ে গেছে। তারা কি করতো না, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো, দেখতো নাসিক থেকে পেঁয়াজ সস্তা, ওখান থেকে ওরা পেঁয়াজ নিয়ে আসতো, ঠিক আছে, এখানে বিক্রি করতো, এরপরে চড়া দামে। কমলা লেবু নাসিক থেকে নিয়ে আসতো,
এখানে তাহলে মালদাতে আম প্রচুর হচ্ছে, এখান থেকে আম নিয়ে যাচ্ছে ওখানে এবারে বিক্রি করছে, ঠিক আছে। এই জিনিসটা ওরা করতো। কাশ্মীর থেকে ওরা ধরলে এই নিয়ে আসতো, কেরালা থেকে মশলা নিয়ে আসতো, ওইদিকে বিক্রি করতো, মানে কম দামে থেকে কিনতো আর বেশি দামে বিক্রি করতো। তা আলাউদ্দিন খলজি কি করেছিল, এই যে সর্দার ছিল বাঞ্জারাদের, ঠিক আছে, তো ওদের সর্দারদেরকে ডাকে আর তাদেরকে বলে তোমরা কত টাকায় বিক্রি করলে একটা জিনিস, তোমরা লসও হবে না খুব লাভ হবে না, সেটা বলো আমাকে। ওদেরকেও বারণটা দেয় যে ওই হুট করে তুমি দাম বাড়িয়ে দেবে যে এটা পাইনি, ওইসব হবে না। তোমরাও বলো যে কত টাকায় তোমরা এটা কেন আর এখানে কত টাকায় বিকবে, ঠিক আছে। তাহলে যারা বাঞ্জারা যারা ছিল, এই যে বাঞ্জারাদের লোকেদেরকে, তাদেরকেও, তারা ব্যবসায়ীকে, তাদেরকেও কী করে দিয়েছিল, টাইট করে দিয়েছিল যে কত টাকায় এটা কিনছো, কত টাকায় বিক্রি করলে তোমার খুব লাভ আর খুব লস হবে না, তুমি ওগুলো আগে ডিকটেশন দাও, সব ওদেরকে লিখে লিখে দিয়েছিল যে নালে সুলতান কিন্তু তোমার অবস্থা খারাপ করে দেবে। বুঝতে পারছি মার্কেট পলিসি দে আলটিমেটাম পাই সবাই, সবাই হয়ে যায়। ইউপিএসসিতে একটা কোয়েশ্চেন এসেছে ফিল্মসে, যারা প্রাচীন যাদেরকে বাঞ্জারা বলে তাদের কাজ কী ছিল, এইটা কোয়েশ্চেন ছিল। তারা শুধু ঘুরে ঘুরে বেড়াতো, মানে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তারা এমনি কোথাও বিভিন্ন জায়গায় প্যাস্ট্রল ছিল, মানে সেলটা থাকতো, ওখানে মাটির জিনিস বানাতো। এখনকার যেমন এখন তারা দেখবে কোথাও ঘুরে ঘুরে বেড়ায়, কোথাও একটা মাটির জিনিস বানাচ্ছে, কিছু এই করছে, ঠিক আছে। ভাবছে কত সহজ কোয়েশ্চেন, ঘুরে ঘুরে বেড়ায় চারিদিকে ভারতে। আর বিজনেস ব্যবসায়িক ছিল এনসিয়েন্ট টাইম, ওটাতে কেউ ভাবে না এরা ব্যবসায়িক তো ছিলই, এরা এখনও ঘুরে বেড়ায়, ভাবছে তো ঘুরেই বেড়ায়, পশুপালন করে, ঠিক আছে। ইউপিএসসি হচ্ছে এমনি, এইভাবে কোয়েশ্চেন দেবো, হাতে করে ভুল করাবে। তুমি এখনও বাঞ্জারা থেকে দেখতে পাবে তারা ঘুরে বেড়ায় আর পশুপালন হতে পারে, কিন্তু তারা একটা সময় বড় ব্যবসাদার ছিল, এখনকার যেমন মারোয়াড়িরা করে, ওটাকে পুরো খেয়ে নিয়েছে। তো ইউপিএসসি এইভাবে কোয়েশ্চেনটাকে ঠিক করে। তো কি হলো যে তাহলে এরাও আর চাপ দিতে পারবে না, আর এখানেও কম দিতে পারবে না। তাহলে যারা দোকানদাররা, বিজনেসম্যান যারা মালটা বিক্রি করবে, গুডসটা বিক্রি করবে, তারা কিভাবে বিক্রি করবে, একদম সঠিক দামে, আর ওই দাম আর বাড়বেও না আর খুব একটা কমবেও না। আর ওই সবারই সাথে কথা বলে দামে, এই যে দামটা যখন ঠিক করেছে, ও সবারই সাথে কথা বলে নিয়েছে যে এটা কত রেট, কী রেট, এই রেট, ঠিক আছে। ওইভাবে ও একটা সৈন্যর বেতনও ফিক্সড করেছে যে এত টাকা পেলে তোমার আর কিছু হবে না। এবার কি করতে পারে, কেউ ওজনে মারতে পারে, পরে ওইদিকে দাম বাড়াতে পারে, তো ওই দুটো দিককেও ঠিক করে নিয়েছে। তো ওজনে যদি মারো তো ওই পরিমাণ মাংস তোমাকে কেটে দিতে হবে, আর খবর ঠিক চলেই যাবে। কি পলিসি বুঝতে পেরেছো? আমরা অনেক সময় আলাউদ্দিনের নেগেটিভ ক্যারেক্টারই পড়েছি, শুনেছি, কিন্তু ইতিহাস যখন পড়ি, হ্যাঁ, তো এইটা আমাদেরকে এগুলো জানতে হবে। তো ও কিন্তু সব ওই ছোটো রুমেই ভাবছে, আর তোমরা প্রিপারেশন নিচ্ছে সব ছোটো রুমেই নিচ্ছে। তো এখান থেকে বড় বড় পরিকল্পনা হয়, যেটা অ্যাপ্লাইড করেছিল। হ্যাঁ, এইবার কী হচ্ছে, এবার সৈন্যদের তো বেতন দিয়ে দেবে, ঠিক আছে। ইকতা সিস্টেম ইন্ট্রোডিউস হাঁটিয়ে পরে অ্যাবলিশ করে সৈন্যরা বেতন পাবে বা মানে ভালোভাবে ই করবে। কিন্তু এবার সৈন্যরা যাতে ডুপ্লিকেট না করতে পারে, সৈন্যদের মধ্যে ডুপ্লিকেট ছিল, সৈন্যরা যাতে আগে ডুপ্লিকেট না করতে, কিন্তু সৈন্যদের জন্যই সব করা। এবার সৈন্যর ভিতরটা তো কী হতে পারে, ডুপ্লিকেট করতে পারে। কী কী ডুপ্লিকেট করতে পারে? একটা হতে পারে যে সৈন্য মানে কি, সেই সময় সৈন্য প্লাস কি থাকতো, ঘোড়া থাকতো, তাই না? এটাও সৈন্যরা মধ্যে পড়তো। কেন আগে তো আর আমাদের তো গাড়ি ফাড়ি ট্যাঙ্ক ট্যাঙ্ক তো ছিল না, ঘোড়াটাই ছিল মেন, তাই না? তো ওই ঘোড়া তো অনেক সময় কী করতো রাজা, দিলে ঘোড়াতে প্রচুর খাবার দাবার লাগতো, এই লাগতো ওই লাগতো, তারপর সৈন্যদের কাছে ঘোড়া রাখতো। এখন যেমন কি যে বন্দুক পিস্তল যেগুলো আছে সে বা গাড়ি, তো এটা কি সরকার রাখে না, যে আর্মি তার কাছে দিয়ে দেয়, তাই না? এবার একটা আর্মির লোককে যদি একটা গাড়ি রাখতে দিয়েছে, ও যদি ওই জায়গায় অন্য গাড়ি মেরে দেয় কী হবে যুদ্ধের সময়? কারণ ও ভালো গাড়িটা রেখে দেবে, দামে বিক্রি করে দেবে, আর ওই দেখতে একটা খারাপ গাড়ি ওখানে ঢুকিয়ে দেবে, তাই না? করতেই তো পারে, তাহলে ওর তো লাভ হয়ে যাবে। আর ওই যুদ্ধের সময় খারাপ গাড়ি দিয়ে দেখবে কাশ্মীরে উঠছেই না মালটা, পাহাড়ে উঠছেই না মালটা, কি আর যুদ্ধ করবে ট্যাঙ্কটা, পার্টস বার করে দিলে, তাই না? তো এরকম ঘোড়াটা বয়স সবাই কী করতো, এর আগে এগুলো আগে চলতো, ডুপ্লিকেট সব সময় ছিল, কিন্তু সরকারকে ওই জায়গায় দাঁড়াতে হবে,
সেই সময় ডুপ্লিকেট ছিল, তবে তো এটা করেছিল। যখন দেখছে ঘোড়াগুলো কী করতো, সব পুরোনো ঘোড়াগুলো মালগুলো নতুন ভালো ভালো ঘোড়া কী করতো, মাল নিত সে রাজার ঘোড়া, আর ওগুলো বিক্রি করে দিত বাইরে আরব ফারবে। আর একটা বয়স্ক বুড়ো ঘোড়াগুলো যুদ্ধের সময় পাঠাতো, ওরা দৌড়বে না। ঠিক আছে, এগুলো যাতে না ঘটে, প্রত্যেকটা ঘোড়া যেন স্ট্রং থাকে, ওই জন্য সেই সময় দাগ আর হুলিয়া প্রথা অ্যাভয়েড করেছিল। দাগ করেছিল, দাগ কী করেছিল, যেগুলো রাজার ঘোড়া ছিল, রাজা দেখতো, রাজার কর্মচারী দেখতো, আর ওই ঘোড়াকে কী করতো, আগুনে একটা স্ট্যাম্প থাকতো সরকারি, ঠিক আছে, ওই স্ট্যাম্পটা যেমন এখন অশোক স্তম্ভ ওরকম, ঠিক আছে, আর আগুনে ওটাকে কী করতো, আগুনে গরম করতো, আর ঘোড়ার গায়ে ওটা কী করে দিত, সিম্বল হিসাবে মেরে দিত। যুদ্ধের সময় ঘোড়াগুলো দেখে নিত ঠিক আছে কিনা, আর ওই ঘোড়া মানে একদম ওইভাবে ট্রেন ছিল। আগে ঘোড়াই মেন ছিল, ঘোড়াতে করে সব জায়গায় যেত। ঠিক আছে, তুমি ধরলে এখান থেকে দিল্লি যাবে, দিল্লিতে তোমার কাজ আছে, টিকিট কাটলে রাজধানী, আর তোমাকে যদি লোকাল ট্রেন দিয়ে দিল প্যাসেঞ্জারগুলো, তো কী হবে জিনিসটা? এই জিনিসটা যাতে না হয়, ঠিকঠাক আসছেই না দাঁড়িয়ে। তো দাগ আর হুলিয়া প্রথা ইনি ইন্ট্রোডিউস করে। এবার আমি বলছিলাম কেন আমরা ইতিহাস কেন পড়ি, আবার বলছি ইতিহাস কেন পড়ি না, প্রাচীনে যদি এরা কারা কি ভুল করে সেগুলো থেকে ভালো শিক্ষা নিতে পারি, তাই না? শিক্ষা নেওয়াটাকে মেন কথা। তো এর মাথায় হঠাৎ দাগ আর হুলিয়া এলো কোথায়? আবার একটা কোয়েশ্চেন, এর মাথায় হঠাৎ দাগ আর হুলিয়া এলো কোথায় মাথায়? আবার একটা কোয়েশ্চেন, আবার ইউপিএসসি একটা কোয়েশ্চেন। না, দাগ আর হুলিয়া যে কথাটা, দাগ ঘোড়ার পিঠে দাগ, আমি বলছি দুটো, এটা প্রথম এটা মধ্য এশিয়ায় চলতো, মধ্য এশিয়ায়। আলপতিগিন নাম শুনেছি না? আলপতিগিন ফার্স্ট ইন্ট্রোডিউস করে কথাটা। আলপতিগিন, সুবক্তবিগিন, এই আলপতিগিন ফার্স্ট ইন্ট্রোডিউস ইন দ্য ওয়ার্ল্ড দাগ আর হুলিয়া সিস্টেম। দ্য সিস্টেম দাগ আর হুলিয়া ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই আলপতিগিন। ঠিক আছে, কোয়েশ্চেন দিতে পারে, হ্যাঁ, কে ওয়ার্ল্ডে প্রথম কি কথা ই করে, দাগ আর হুলিয়া কথা ইন্ট্রোডিউস করে? তাহলে ইনি প্রথম নেই, ভারত থেকে প্রথম আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, তো ইনি তো নিশ্চয়ই শিখেছে, খবরটা জানে ইনি, ও বুঝেছে যে এগুলোকে আর্মিদের জন্য করছি, তো এটা আমাকে করতে হবে। বাংলায় লিখবি, গল্প করে লিখে রাখবি, কারণ যে নোটগুলো তোরা যে ইংলিশে যে নোটগুলো করছিস ওই নোটটা আমি দিয়ে দেবো না, কারণ গল্প যদি না মনে থাকে কিছু করার নেই। ঠিক আছে, লিখছে, ও লিখছে, আর এই নোট আমি কেন, যে কোনো নেটেই পেয়ে যাবে, তাই না? আলাউদ্দিন খিলজি ইন্ট্রোডিউস দাগ এন্ড হুলিয়া, তাই তো এগুলোই তো থাকবে, টাইটেল সিকেন্দারে সানি আলী বুরসুক, এইটুকুই থাকবে। আর এখানে জন্ম হয়েছিল, এই হয়েছিল, ইনি চিতোর আক্রমণ করেছিলেন, এই করেছিলেন, এইগুলো তো সব নোটেই থাকে। তরুণ গোয়েলে বইও থাকবে, ব্লুসেন্টের বইও থাকবে, আলাদাটা কী আমাকে কেন এসছে? এটা তো গল্প হিসেবে তো লিখে রাখতে হবে, যাতে তুমি এটাকে মানে এটা তৈরি করে নিতে পারো। তো আমরা কি বুঝলাম, দাগ, তার প্রথম দাগ এন্ড হুলিয়া সিস্টেমটা মধ্য এশিয়ায় চলতো, আর মধ্য এশিয়ায় এটাকে প্রথম আলপতিগিন প্রথম স্টার্ট করেছিল। কোয়েশ্চেন ইউপিএসসি পড়েছিল, আবার কোনো দিন পড়বে, তা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা পড়েছিল সিডিএসে। নেক্সট কোয়েশ্চেন হবে, তাহলে দাগ কি? রাজার ঘোড়ার প্রথমে স্ট্যাম্প, সরকারি স্ট্যাম্প। হুলিয়া কি তাহলে? চেহারার বিবরণ, দ্য বায়োডাটা। সৈন্যদের বায়োডাটা নেওয়া হতো। কোনোদিন আর্মি রেলে ফিল আপ করেছো? হ্যাঁ, পুলিশে, রেলে, আর্মি দেখবে একটা জিনিস দেয় যে রিমার্ক বলে দিতে হয়, যে কোথায় তোমার হাতে তিল আছে, কাটা চিহ্ন আছে, দিতে হয় না? হ্যাঁ, যে হাতে এটা কাটা চিহ্ন আছে, এই জায়গায় রেলেও হতে হয়। তো শুরুই হয়েছে, এ করেছে তো এটা ভারতে, এখন অবধি চলে আসছে। না, এবার না থাকলে নট অ্যাপ্লিকেশন থাকে সবারই, আর্মিতে খুঁজে না, ফর্ম ফিল আপ করতে হবে, কাট মার্ক চাইবে, আইডেন্টিফিকেশন মার্ক। তাহলে কে শুরু করেছে কথাটা? আগে তো আর ওইরকম না, ফটো তুলে নিল, বায়োডাটা বানিয়ে দিল, ওইরকম তো নয়, বাবার নামে না, আগে তো এগুলো দেখা হতো ভালো করে, যে কাট মার্ক কী আছে শরীরে, এ আছে কি আছে। ঠিক আছে, এবার ধরুন না তুমি কী করেছো, তুমি রাজার সৈন্যতে ঢুকেছো, ঢোকার পর কী করেছো, তুমি এদিকে যুদ্ধ হয়েছে, তখন ও তার ভাইকে পাঠিয়ে দিয়েছে, ভাই যাবো না, মানে বুঝতে পারলে, ও তো ট্রেন্ডই না, আর মাইনাটা নিচ্ছে। এখন এই জিনিসটাই হয়, এখন কি হয়, পুলিশে ঢোকাবে, এগুলো ঢোকার আগে ডুপ্লিকেটটা হয়, এখন সবাই যেতে চায়, আগে অনেকে যেতে চাইতো না, যুদ্ধে যেতে চায়, এখন সবাই যেতে চায়, চান্স পাচ্ছে না যাওয়ার, তাই আগে এইটা আগেই করে নিচ্ছে কাটমার্ক, যাতে পরীক্ষাটা অন্য কেউ না দিয়ে দেয়।
ডুপ্লিকেটটা না করে দেয়। আগে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল না, আগে সবাই চলে যেত, ওখানে থাকাটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? এখন যাওয়াটা খুব চাপ, ওই জন্য এখন আইডেন্টিফিকেশানটা লাগে। এই হুলিয়া তৈরি করে নেওয়া তার, যখন যুদ্ধ হবে তখন আমি দেখে নেবো গুলিয়ে যে ওর এটা আছে কি না, এটা আছে কি না, ওই কি না আইডেন্টিফিকেশান। আজ অবধি চলে সে প্রথাগুলো। তাহলে আমরা ইতিহাস থেকে এটা নিয়েছি। আমি বলছিলাম কিছুদিন আগে আলাউদ্দিন থেকে আমরা দেখবো আমরা কী কী জিনিস নিয়েছি। তা আমাদের আর্মিতে আজকেও এই যে শরীরে কিছু মার্ক আছে কি না, ঠিক আছে, এগুলো তাহলে হুলিয়া সিস্টেমটা কি হয় আজকেও চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে রাখছি তো, দাগ হুলিয়া প্রথা কে ইন্ট্রোডিউস করে? আলাউদ্দিন খলজি অ্যাট দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। আর ওয়ার্ল্ডে আমরা প্রথম দাগ আর হুলিয়াটা কথাটা পাই আলোক থেকে নিয়ে কথা। দুটো কোয়েশ্চেন এখানে, ঠিক আছে? এবার হুলিয়াটা হচ্ছে বায়োডাটা আর দাগ হচ্ছে ঘোড়ার পিঠে স্ট্যাম্প, তাই না? তাহলে আমরা বুঝতে পেরেছি তাহলে হোয়াট ইজ দ্য মার্কেট পলিসি অফ, যদি আমাকে কোয়েশ্চেন থাকে লিখতে পারবো। মার্কেট পলিসির মধ্যে কিন্তু সবই ঢুকবে, বুঝতে পারবেন? পুরো সিস্টেমে আমরা মার্কেট পলিসিটাকে একটা পাতায় চেপে দিতে পারি। তার কারণ, কেন, কিসের জন্য, কারণ, তার ফলাফল এবং তার নেগেটিভিটি কী হতো, যেগুলো মানে আমাদের সুলতান কীভাবে ডিপিট করে গেছে, যেগুলো এগুলো না হয় তুমি লিখে দাও, পুরো ছাকা নাম্বার পাবে। আর আসে বিশেষ মেন্সও আছে, ইতিহাসে আসে যে মার্কেট পলিসি অফ দ্য আলাউদ্দিন খলজি, বাজার দর নিয়ন্ত্রণ। আমরা মার্কেট পলিসি বলতে অন্যভাবে কী জানতাম, তাই না? কিন্তু এই জিনিসটা আমরা লিখে দিতে পারবো। এবার আমরা জানবো আলাউদ্দিন খলজির মঙ্গল পলিসি। তো মঙ্গল পলিসিতে প্রথম আমাদেরকে জানতে হবে যে মঙ্গল কারা। আমরা বারবার বলে গেছি, তাই না? মঙ্গলরা কোথায় থাকতো? এখানে আছে মঙ্গোলিয়া, এই বাচ্চা চাইনা, তাই না? এই উপরে রাশিয়া। এই মঙ্গোলিয়া ছিল সেই সময়কার মানে সব থেকে মানে পাকিস্তান, আফগানিস্তান, এই যত কান্ট্রিগুলো আছে যারা টেরিস্ট মানে এইগুলো করে, সব যদি এক হয়ে সেই সময়কার যদি কোনো একটা দেশ হতো সেটা হচ্ছে মঙ্গোলিয়া। ওরা সব জায়গায় আক্রমণ করতো, আর যেখানে যেখানে যেত শেষ, একদম পুরো রক্তে, ওদের রক্ত ভালো লাগতো, তাই না? সবাইকে মেরে দিত, গ্রামকে গ্রাম খালি করে দিত। ও রাজাকে মারতো তো ছেড়ে দাও, সবাই কী করতো? অন্য আক্রমণ, রাজাকে আক্রমণ করতো। এরা রাজা ফাজা না, রাজাকে করতো, যত কর্মচারী থাকতো তাদেরকে মারতো, যত গ্রামে লোক থাকতো তাদেরকে মারতো, বাচ্চা পাঠে সব কেউ না, পুরো করে দিত, গ্রাম ধ্বংস করে দিয়ে। এত ভয়ানক ছিল মঙ্গল, ঠিক আছে? মঙ্গল লিডার কে ছিল? চেঙ্গিস খান। এই চেঙ্গিস ওদের টাকাতে কিন্তু চেঙ্গিস খার ফটো আছে মঙ্গোলিয়ার এখন। আমাদের যেমন গান্ধীজির ফটো আছে, ওদের কার আছে? পুরো বিশ্ব ওদের ছিল একসময়, পুরো ওয়ার্ল্ড এত ভয় করতো সবাই। কিন্তু কথাতেই আছে কি, যা মানুষের দশা, কখনো হাতি কখনো মশা। তো সেই সময় হাতি ছিল, এখন কি হয়েছে? মশাতে পরিণত হয়েছে, তাই না? সেই সময় এত সবাই ভয় করতো, আজকে তার নাম শুনতে পাওয়া যায় না? তার প্রধানমন্ত্রীর নাম জানো তোমরা? নাম, প্রেসিডেন্টের নাম জানো? মঙ্গলে কেন নেই? তো চক্র ফিরে আসে এরকম। ফ্যামিলি তো তাই, একসময় ফ্যামিলি অনেক বড় লোক হবে, মানে তোমার যখন 7-8টা জেনারেশন হবে না, একটা জেনারেশন এত বড় লোক হবে ধারণার বাইরে, এত বড় লোক হবে তুমি যতই গরিব থাকো। ঠিক আবার ওই ফ্যামিলির একটা জেনারেশন এত গরিব হবে ধারণার বাইরে। এটা কিন্তু চক্র, এটা দেশের ক্ষেত্রে, একটা ফ্যামিলির ক্ষেত্রে হয়, সব হয়। এটা মানে বিধির বিধান যে বলি না, এটা করতে বাধ্য। তুমি এখন দেখো তুমি কোন পর্যায়ে আছো, এটা নিয়ম, শেষ হয়ে যাবে সব। তো এবার কেস হচ্ছে কি, মঙ্গোলিয়া এত আক্রমণ, ওরা ভারতে সে সময় আক্রমণ করতো। ইলতুৎমিশের সময় কে আক্রমণ করেছিল? করার ছিল কিন্তু করেনি। ইলতুৎমিশ কি বুদ্ধি দিয়ে পার করে দিয়েছে, হ্যাঁ, মানে আশ্রয় দেয়নি। তো এই যে ওর একটা বুদ্ধির মতো পরিচয় দিয়েছে, যাই বেঁচেও গেছে, এখন অবধি আমরা পড়ছি, নাহলে ভারতের অন্যরকম ইতিহাস করে দিত। বলবন টাইমে কী হয়েছিল? আবার মঙ্গল আক্রমণ হয়েছিল,
আর বলবন কি করেছিল, মঙ্গলদের আক্রমণকে করার জন্য কি করেছিল, ও অনেক করে দুর্গ তৈরি করেছিল। বলবন প্রচুর দুর্গ তৈরি করেছিল। ও দুর্গগুলো তৈরি করেছিল কারণ যাতে মঙ্গল আক্রমণ থেকে ডিফিট করা যায়। দুর্গ তৈরি করে কি হবে, ধরে নাও এখানে বসে মঙ্গলরা দিক দিয়ে আক্রমণ করবে, কিনা এগুলো তো পাহাড় আছে, তো কী করবে, এখানে যদি একটা দুর্গ তৈরি করে এইভাবে, তাহলে কী হবে, এখানে দুর্গ তৈরি করা মানে অনেক বড় এরিয়া। ধরেন এখান থেকে এই সোদপুর, আগরপাড়া, পুরো খড়দা, এই পুরো ব্যারাকপুর এতটা নিয়ে পরে একটা দুর্গ হতো, কিন্তু বড় বড় দুর্গগুলো। তাহলে কি এতটা একটা বড় দেওয়াল হতো, কয়েক মানে এখান থেকে ধরে না ওই অবধি, এটা হতো দেয়াল। হ্যাঁ, ওই দেয়াল দিয়ে ঘেরা থাকতো পুরো জায়গাটা। কেউ আর এমন একটা দরজা থাকতো লাগিয়ে দিত, আর ওখানে কেউ কি বাইরে থেকে কেউ ঢুকতে পারতো না। আর ভিতরে ওদের সব থাকতো, এমনি বাজার মার্কেট সব থাকতো, চাষ করার জায়গা থাকতো, পুকুর থাকতো, সবই থাকতো, ওয়াটার সিস্টেম থাকতো সব। তাহলে কি ওরা ওই জন্য দুর্গতে ওরা 2 বছর 3 বছর থাকতে পারতো, খাবার মজুত করে থেকে যেত। আর প্লাস কি সৈন্য রাখতে পারতো। তাহলে যদি এখান থেকে আক্রমণ হয়, এখান থেকে দিল্লি থেকে যেতে, এখানে তো অনেক সৈন্য থাকবে। ও তো 2 লাখ সৈন্য আছে, 4 লাখ সৈন্য ধরে নাও, তো এখানে তো এই সৈন্যগুলো এখানে 1 লাখ 2 লাখ মতো সৈন্য রেখে দিত, তো মঙ্গল আক্রমণ থেকে ডিফিট করা যায়। অস্ত্রশস্ত্রগুলো এখানে রেখে দিত অনেক, ঠিক আছে। তো আলাউদ্দিন খলজি কী করে, যতগুলো মানে তৈরি করেছিল, আমাদের কি নাম, বলবন, যতগুলো দুর্গ তৈরি করেছিল, ওই দুর্গগুলোকে আবার রিকনস্ট্রাকশন করেছিল কে, আলাউদ্দিন খলজি। আর একটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা জানি, আমরা পড়ি ছোট, দেখবে তুমি যে কোনো বই বার করবে, লিখে দেবে যে আলাউদ্দিন খলজির ক্যাপিটাল অফ আলাউদ্দিন খলজি কী থাকবে, সিটি অফ সিরি, বইতে 1 লাইনে এটাই থাকবে। কিন্তু কেন তৈরি করেছিল সিটি অফ সিরি, দিল্লি থাকবে। ও সিটি অফ সিরি তৈরি করলো এই জন্য, যাতে মঙ্গলদের আক্রমণ থেকে কী করা হয়, প্রতিহত করা যায়। ও আলাদাভাবে সিটি অফ সিরিতে একটা দুর্গ তৈরি করে দেয়। হ্যাঁ, এখানে হরিয়ানা। না, এখানেই থাকতো। তো সিটি অফ সিরিতে যখন ক্যাপিটাল করলো, সিটি অফ সিরিকে কী করলো, ও পুরো সব দিক দিয়ে কী করলো, দুর্গ একদম রিকনস্ট্রাকশন করে একদম আলাদা ক্যাপিটাল করলো। আর ওখানে হলো মঙ্গল আক্রমণ যখন ওখানে হলো না, তখন ওরা দুর্গর ভিতরে কী হলো, সিটি অফ সিরি দুর্গর ভিতরে ঢুকে গেল। আর ঢুকার পর 5-6 মাস শুধু দুর্গর ভিতরে ছিল। মঙ্গলরা একদম মানে অতিষ্ঠ হয়ে গেছে, এবার বুঝতে পারছে না ওরা আদৌ আছে কি না আছে। এবার কিছু লোক বলছে যারা, হ্যাঁ কাদের, ফিরোজ শাহ, কিন্তু ওটা তো ওদের লোক হয়ে গেছিলো। আর কি মঙ্গল নেই, এখান থেকে তো আরও রাজা আছে, তা আসবে। মঙ্গলে তো ওদের একটাই কাজ ছিল, বাইরে যাওয়া, ধ্বংস করে। হ্যাঁ, মেরে দেবে সব। এগুলোর জন্য তো ঝামেলা থাকবে মঙ্গলগুলোকে। ও ভাবছে যদি ওদের সাথে এসে নতুন নবমঙ্গলের সাথে যদি ওরা করে, চাপ আছে, ও অনেক রকম ভাবনা চিন্তা করেছে। তো কী করবে, সিটি অফ সিরিতে ওরা আশ্রয় নিয়ে নেয়, সিটি অফ সিরিতে ক্যাপিটালে আর দুর্গটাতে। যার ফলে কি এখন ওরা 5 মাস হয়, এবার খাবার দাবার তো শেষ হচ্ছে। তখন যারা বলছে কি বলে, যারা বর্গ আছে, তাহলে কলম বলা হতো ওদেরকে, যারা রাজসভায় লেখাজোখা করে, মানে যারা এডুকেশন বর্গ থেকে বিলং করতো, মানে এখনকার বুদ্ধিজীবী আর কি, ঠিক আছে। তেহকিকে কলম। আর যারা তেহকিকে সেফ বলা হতো, যারা যুদ্ধ করতো। এবার সবাইকে নিয়ে চলতো, এখন যেমন সবাইকে নিয়ে হয় অ্যাডমিনিস্ট্রেটিভে, ওই তখন ওরা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভে যারা ছিল, যারা তেহকিকে কলমে ছিল, তারা বলতো যে দেখো আমাদের খাবার দাবার শেষ হয়ে যাচ্ছে, 6 মাস হতে চললো, আমরা দুর্গ থেকে বেরিয়ে যাই, বা দুর্গ থেকে করে দিই, মানে কোনো সারেন্ডার করে দিই। এইসব অনেক কথাবার্তা বলছে, কারণ মঙ্গলদের ক্ষেত্রে খুব চাপ। তখন যারা তেহকিকে সেফ ছিল, আলাউদ্দিন খলজি, এরা বললো না, তোমার যুদ্ধ আমরা করি, আমাদের টেকনিসি তোমরা কিছু বলতে এসো না। আমরা জানি যে আমরা এখানে যেভাবে আছি, আর কিছুদিন যদি থাকি এভাবে চুপচাপ করে, তাহলে ওরা বুঝতে পারবে যে আমরা এখানে নেই, আমরা হয়তো সুড়ঙ্গ থেকে বেরিয়ে গেছি, কিন্তু আমাদেরকে দম ধরে থাকতে হবে। আর ওরা তারপরে আর 1 মাস দম ধরে ছিল, তখন কম খাবার পেয়েছিল, তখন কিন্তু ওরা মঙ্গলরা ভাবে যে এরা হয়তো বেরিয়ে গেছে, কোনো অ্যাক্টিভিটিই পাচ্ছি না দুর্গ থেকে, ঠিক আছে। তো মঙ্গলরা ওখান থেকে হেঁটে যায়, সেইভাবে ওইভাবে মানে বেঁচে যায় তারা, ঠিক আছে, মঙ্গলদের হাত দিয়ে পরে একবার। তো সিটি অফ সিরি এই জন্য ইম্পর্টেন্ট, এখানে একবার মঙ্গল আক্রমণ হয়েছিল, তাই সিটি অফ সিরি তৈরি করেছিল, ঠিক আছে। বলতে কে বলেছিল কিংশিপ নো কিংশিপ, কি বলেছিল, রাজার কোনো আত্মীয়তা হয় না, বলবো এগুলো সব।
এবার আমরা এখানে কি লিখবো জানিস তো, একটা কত কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি এই মঙ্গলদের জন্য কি কি করেছিল, মঙ্গলদের সিটি অফ সিটি করেছিল, মঙ্গলদের জন্য যা যা দুর্গ ছিল সেগুলোকে কি করেছিল, রিকনস্ট্রাকশন করেছিল, আরও অনেক কিছু আছে, আমি এগুলো পরে পরে বলবো। এইবার এর সময় অ্যাডমিনিস্ট্রেশনে প্রথমবার ভারতীয়দের জায়গা হয়। অ্যাট দ্যাট টাইম, মানে বুঝতে পারছো, অ্যাডমিনিস্ট্রেশনে প্রথম ভারতীয়দের। তাহলে তাই এর আগে কারা থাকতো অ্যাডমিনিস্ট্রেশনে? তুর্কি। তারপরে 40 চক্র করেছিল। আগে সবকে এরা ভারতীয়দের বিশ্বাসই করতো না, ঠিক আছে, ও ভারতীয়দেরকে অ্যাপয়েন্ট করতো না এইসব। তো এর সময় প্রথমবার ভারতীয়তে কি হলো, মানে ভারতের অ্যাডমিনিস্ট্রেশনে, আমাদের এখানকার অ্যাডমিনিস্ট্রেশনে ভারতীয়রা, তুর্কিরা ছিল তার সাথে ভারতীয়রা জায়গা পেল। কোয়েশ্চেন আসতে পারে, লিখে রাখবো। যদি বলে কার সময় পুরো মিডিলম্যান যারা থাকে, এগুলো দালাল বলি আমরা, তাই না, মিডিলম্যান বর্গ এই মানে এসে ব্যবসায়ীকে ধ্বংস করে দিয়েছিল কে? আলাউদ্দিন খলজি। এই যে মিডিলম্যান যারা হয়, মিডিলম্যান এখান থেকে মাল এনে এখানে দেওয়া, মাঝে যারা মিডিলম্যান, এই বর্গটাকে, ইকোনমিকে পুরো ধ্বংস করে দিয়েছিল। যার ফলে কি হয়, কি হতো, কারচুপিতে হতো না। কৃষকরা কি করতো, নিজে মার্কেটে এসে জিনিসটা বিক্রি করতে পারতো। এই যে এখন যারা মাইনরিটিরা করে, তাই না, কৃষকদের কাছ থেকে নেয়, আর মিডিলম্যান হিসাবে কৃষকদের কাছ থেকে আলুটা নিয়ে নিল, গোডাউনে রাখলো, আর এখানে বিক্রি করলো। কৃষকরা 2 টাকা কিলো তো পেলো, দিল ওকে, আর ও এখানে এসে পরে 14 টাকা কিলো বিক্রি করলো, তাই না, বা 12 টাকা কিলো বিক্রি করলো। এই যে মাঝে 8 টাকা, এইটা করতো না। ওরা ডাইরেক্ট এমনই ব্যবস্থা করে দিল, কৃষকরা ডাইরেক্ট বাজারে এসে মাল বিক্রি করতে পারতো, তাহলে বেশি টাকা পেতো, কৃষকদেরও ভালো হতো, ঠিক আছে। তাহলে এই মিডিলম্যান বর্গটা কাকে ধ্বংস করে? আলাউদ্দিন খিলজি। এইবার আমরা কিছু জুয়েলস জেনে নেবো। এই রাজসভায় কিছু জুয়েলস ছিল, মানে রত্ন ছিল, রত্নের নামগুলো জেনে রাখ। তাহলে আমরা জুয়েলস লিখবো। প্রথম যে জুয়েলসের রাজসভায় ছিল, কি নাম ছিল? হ্যাঁ, আমির খসরুর যে বংশধররা, তারা তুর্কমেনিস্তান, ওখান থেকে আগের দিন হিস্ট্রিটা বলছিলাম না, ওখান থেকে কোথায় আছে তারা? ওখানে যে খাবার দাবার কিছু ছিল না, আফগানিস্তান আছে। আফগানিস্তান ওই খারাপ পরিস্থিতিতে ওরা চাষবাস করে। তারপরে ওখানে আবার মঙ্গল আক্রমণে আফগানিস্তান থেকে ভারতের দিকে আসে। তো এর বাবারা, দাদুরা, বাবা বেসিক্যালি মানে ইলতুৎমিশের টাইমে ভারতে চলে আসে, আর ইলতুৎমিশের টাইম থেকে কাজবাজ শুরু করে, ঠিক আছে। আর এ হচ্ছে একজন সুফি সন্ত বলতে পারি, ঠিক আছে, এই আমির খসরু। 1253 সালে এনার জন্মগ্রহণ হয়, আর এনার জন্মগ্রহণ হয় ভারতে, পাটিয়ালিতে, ইউপি, ঠিক আছে, ভারতে জন্মগ্রহণ হয়। এ ছিল একজন ইতিহাসকার, একজন পরামর্শদাতা রাজার। এই যে আলাউদ্দিন খলজি এত কিছু করার পেছনে এরও অনেক হাত আছে। কিন্তু ইনি প্রথম সুফি সন যে ভারতে জন্মগ্রহণ করেন, সে জানো, সুফি সাধকগুলো যারা আছে না, তাদের মধ্যে কোয়েশ্চেন যদি দেয় যে কে ভারতে জন্মগ্রহণ করেন, তাহলে কে হবে? আমির খসরু। বেসিক্যালি এই যে আমির টাইটেলটা, এই আমির খসরুর আমির টাইটেল, এটা একটা টাইটেল, ঠিক আছে। এই টাইটেলটাকে দিয়েছিল জালালউদ্দিন খিলজি। আর ইনি একজন কোর্ট পোয়েট, তাই না। ইনি একজন যে 7টা রাজার রাজত্বকাল দেখেছে, 7টা রাজা, 7 সুলতান। হ্যাঁ, গিয়াসউদ্দিন বলবন থেকে গিয়াসউদ্দিন তুগলক অবধি কন্টিনিউ 7টা রাজার সুলতানের রাজসভায় ইনি প্রেজেন্ট ছিলেন। বহুত দিন বেরিয়েছিল। 7টা সুলতান কোয়েশ্চেন দেবে দিয়েছে, 7টা সুলতানের সময়কালে ইনি প্রেজেন্ট পাওয়া যায়। এর আগের নাম কি ছিল জানেন? আবুল হাসান। হ্যাঁ, আর বলবনের টাইমে ইনি চাকরি গ্রহণ করেন, প্রথম সুলতানের দরবারে আসেন। যদি কোয়েশ্চেন দেয় আমির খসরু ছাড়া এমন একজনের সুফি সাধকের নাম বলো যেও 7টা সুলতানের সময়কাল চলে গেছে। হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়া। উনিও 7টা সুলতানের সময়কার্যে প্রেজেন্ট ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া ইনি বলবনের সময় যোগদান করেন। গিয়াসউদ্দিন বলবন আর কতদিন ছিলেন? কার সভায় পর্যন্ত ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। ইনি কিন্তু একজন সুফি সন্ত ছিলেন, একজন রাইটার ছিলেন, একজন হিস্ট্রিয়ান ছিলেন, ঠিক আছে। সব ভাষাতে, মানে বেসিক্যালি 5-6টা ভাষা ইনি জানতেন, ঠিক আছে। আর ইনি টাইটেল লিখে দেবো, টাইটেল
কি কি টাইটেল একে বলা হতো? প্রথম টাইটেল আমির, কে দিয়েছে টাইটেল? জালাউদ্দিন খিলজি। সেকেন্ড টাইটেল প্যারট অফ ইন্ডিয়া, প্যারট অফ ইন্ডিয়া। কেন বলা হতো হিন্দুস্তানের তোতা পাখি কেন বলা? ইনি ইরানি, ফার্সি, উর্দু, তারপরে মানে অনেকগুলো ভাষা জানতেন, কিন্তু ইনি ভারতীয় ভাষায় কথা বলতে ভালোবাসতেন, আর ওই জন্যই তাকে প্যারট অফ ইন্ডিয়া বলা হয়, হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। জানতো তো প্রচুর ভাষা, কিন্তু কথা বলতে ওর পছন্দ করতো ভারতীয় ভাষায়, তাই তাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। তো ফার্স্ট পোয়েট ইন উর্দু ল্যাঙ্গুয়েজ, উর্দুদের প্রথম পোয়েট হচ্ছে ইনি। এটাও টাইটেল, ফার্স্ট পোয়েট অফ উর্দু কাকে বলা হয়? আমির খসরু। যেহেতু সুফি সন্ত ছিলেন, আধ্যাত্মিক ব্যাপার ছিলেন, একে বলা হয় হজরত মোহাম্মদ অফ দিল্লি টাইটেল। একে বলা হয় রবীন্দ্রনাথ অফ মিডিয়াবল, রবীন্দ্রনাথ অফ মিডিয়াবল ইন্ডিয়া। হি ইন্ট্রোডিউস, এ তৈরি করেছিল, ইন্ট্রোডিউস করেছিল। কি ইন্ট্রোডিউস করেছিল? তাবলা, সেতার বা সিতার যেটা বলি, বীণা, তাই না? এগুলো সব, এগুলো তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, এইসব বাদ্যযন্ত্রগুলো। মানে বাজিয়ে ছিল, কিন্তু এদের যে মডার্ন সিস্টেমটা, হ্যাঁ। প্যারট অফ ইন্ডিয়া এটা আলাউদ্দিন খলজির সময়, খিলজির সময়, খিলজির সময় হয়েছিল এটা। এনার সব থেকে বেশি, ইনি একজন সুফি সন্ত ছিলেন, বারবার বলছি, সুফি সাধক ছিলেন, প্লাস রাজসভায় থাকতেন। ইনি আলাউদ্দিন খলজিকেও গাইড করতেন। মানে এরা ছিল বলেই তো উনি ভালো ছিল না। যেমন ওদের এরিস্টটল ছিল বলে আলেকজান্ডারই ছিল অনেক, এরও অনেক প্রভাব পড়েছে। খসরুর ইসে আলাউদ্দিন খলজির অনেক প্রভাব পড়েছে। তবে উনি ভারত দখলে সাউথ ইন্ডিয়া আক্রমণ করতে পেরেছে। প্রথম কোনো সুলতান, ফার্স্ট কোনো সুলতান সাউথ ইন্ডিয়া আক্রমণ করবে, ঠিক আছে, একদম পুরো আসবে। আমরা একটু পরে আসবো, এখন অন্য চলছে টপিক। আর এটা একজন গুরু ছিল, জানো এর? হ্যাঁ, আমির খসরু একটা গুরু ছিল। তার আমির খসরু ছিল শিষ্য, স্টুডেন্ট, প্রচুর ভালোবাসতো তার গুরুকে, প্রচুর। কে নাম জানো? কার স্টুডেন্ট ছিলেন ইনি? হজরত নিজামুদ্দিন আউলিয়া। এগুলো জেনে রাখতে হবে, টুক করে এমনভাবে কোয়েশ্চেন দেবে না। হজরত নিজামুদ্দিন আউলিয়া, আউলিয়ার স্টুডেন্ট কে ছিলেন? আমির খসরু। একদিন একে মঙ্গলরা ধরে নিয়েছিল খসরুকে, ধরার পরে এবার তো ওকে মারবে, কিন্তু কথার ছলে ওদের থেকে বেরিয়ে গেছিল, এমন কথা বলেছিল, ঐতিহাসিকরা বলে। একে আমরা এত পড়ি কেন, ইউপিএসসি এত কোয়েশ্চেন দেয় কেন একে নিয়ে? কারণ এই যে যত ইতিহাস পড়ছি সব এদেরই দান, এরাই লিখেছিল। এদের লেখা থেকে আমরা অনেক কিছু ইতিহাস রিসোর্সেস কী বলেছি? 3টে, আর্চিওলজিক্যাল সোর্স, লিটারেসি সোর্স, তাই না? আর কি কয়েন্স, এগুলো সব আছে। তো এই যে লিটারেসি সোর্সটা মিডিয়াবেল মুঘলদের ক্ষেত্রে লিটারেসি সোর্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুলতানদের সময়, তাই না? যত মডার্ন আসবো, তো এরা লিখেছিল বলে আজ আমরা প্রপারলি জানতে পারি সিস্টেমগুলো, রাজসভায় যা যা ঘটেছে। ইনি এমন একজন পুরো ভারতবর্ষ ঘুরেছে, পুরো ভারতবর্ষ ঘুরে বাংলায় এসছে বগলি খার সাথে, মানে এর ছেলে বলবনের ছেলের সাথে বাংলা এসে বাংলা সম্বন্ধে লিখেছে, মুলতান গিয়ে মুলতান সম্বন্ধে লিখেছে, সাউথ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়া সম্বন্ধে লিখেছে। সাউথ ইন্ডিয়া ইনি যায়নি, ইনি নর্থ ইন্ডিয়াতে ছিলেন, এখান পর্যন্ত ছিলেন, পুরো গেছে উনি। মানে ভারতের সংস্কৃতি বলো, ভারতের এক একটা জিনিস উনি ফুটে উঠেছিল, তাই আমরা এত সুলতান সাম্রাজ্য এত কিছু জানতে পারি। তো যে এরাই তো ছিল জ্ঞানী গুণী ব্যক্তি সেই সময়, ধার্মিক দিক দিয়েও। তো এদের সম্বন্ধে কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? ইনি এর যে শিষ্য মানে গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া, ধার্মিক গুরু, তাকে প্রচুর ভালোবাসতেন। ইনি একদিন বাইরে গেছেন, নিজামুদ্দিন আউলিয়া প্রত্যেক দিন তার সেবা করতো, প্রত্যেক দিন, এভরিডে। মানে আগে তো গুরু শিষ্য অন্যরকম ব্যাপার ছিল। এবার যখন শুনলো, একদিন রুমে গেছে, বাইরে ছিল, শুনেছে যে গুরু ঢুকে দেখেছে যে গুরু মারা গেছে নিজামুদ্দিন আউলিয়া। ও কন্টিনিউ তার পাশে বসেছিল, বসে তারপরের দিনে ও দেহত্যাগ করে, উনিও মারা যায়।
তাহলে মনে হয় আরো কয়েকটা সময় পাবো। ঠিক আছে। আর দুজনেরই কবর দিল্লিতে একই জায়গায়, একটি স্টুডেন্টের এক টিচারের কবর দেওয়া আছে। ঠিক আছে। তো যদি বলে এদের কবর কোথায় আছে, দিল্লি। ঠিক আছে, লিখে রাখবো। এর কিছু বুকস আছে, তাই না? কী কী বুকস লিখব? আমির খসরু রোট তারিকি আলী, তুগলকনামা, লায়লা মজনু, আশিক। ঠিক আছে, অনেক বই আছে। আমরা পরে ইতিহাস লিখাবো যখন আমরা তাদের বায়োগ্রাফি দেখে দেখে লিখবো। এখন আমরা এগুলো মেন যেগুলো আসবে পরীক্ষায় সেগুলো জেনে নিই। আর তো লিখলাম আমির খসরু ইন্ট্রোডিউস তাবলা, সিতার, রুবাব, RUBAB, রুবাবটাও লিখে রাখবো। রুবাবও শুরু করেছিল, বাদ্যযন্ত্র। ইনি একজন গুড মিউজিশিয়ান, মিউজিক প্লেয়ার ছিলেন, সিতার খুব ভালো বাজাতে পারতেন। তারপরে হচ্ছে এবার এরা এত, আমরা প্রায়োরিটি দিচ্ছি, UPSC প্রায়োরিটি দিচ্ছে, ওরা কেন এত প্রায়োরিটি দিত? রাজারা কেন এদেরকে এত প্রায়োরিটি নিজের কাছে রাখতো, কেন এত ই করতো কেন? প্রথম কিছু তারা ধার্মিক ছিল, স্পিরিচুয়াল ছিল, রাজাদেরকে ভালো কথা বলতো, পরামর্শ দিতো। আর কি ব্যাপার ছিল? তাহলে তো এগুলো না আসতাম। লিটারেচারকে এত প্রাধান্য দিত কেন তারা? কোয়েশ্চেন যদি দেয়, বা কোয়েশ্চেন না দিলে আগে জানা উচিত, লিটারেচারকে এত প্রাধান্য কেন দিত তারা? নিজেদের নাম যদি পড়ে থেকে যায়। হ্যাঁ, একটা তো নিজেদের নাম যাতে পরে থেকে যায়, তারা ভালো ভালো লিখে। ঠিক আছে, ওটা তো সবাই লিখবে, কিছু কিছু লোক তো পুরো ফেমাস হয়ে যায়। এখন আমরা মুড ফেসের জন্য কি করি? এই ধর না, এই আছি, গান শুনি, সিনেমা দেখিনি। সেই সময় তো রাজারা করতো, কি করতো সেই সময়? জলসা হতো, নাটক হতো, তাই তো? নাটকগুলো দেখাতো, লায়লা মজনু নাটক। রাইটারটা কে তাহলে? আমির খসরু। এদের গল্পগুলো যদি নাটক হতো, এগুলো রাজারা দেখতো, রাজসভায় একটু সব জায়গায় হতো, তো কেন এদের কদর হবে না? ঠিক আছে, লায়লা মজনু এগুলো তো প্রচুর আছে না, এই জন্য এদের অনেক মানে কী ছিল, মুহূর্ত গুরুত্ব ছিল রাজসভায়। লিখবো আমির খসরু ওয়াজ ইন্ট্রোডিউস খায়াল, KHAYAL, খায়াল, কমা দেবো, কাওয়ালি। কাওয়ালি জানো তো, যেটা হয় এখন কাওয়ালি, ইন্ট্রোডিউস করেছে ইনি কাওয়ালিটাই ইন্ট্রোডিউস করেছে। এখন বিভিন্ন জায়গায় কাওয়ালি হয়, তাহলে কে ইন্ট্রোডিউস করলো কাওয়ালি? আমির খসরু। কত ট্যালেন্টেড ব্যক্তি দেখো, শুধু কাওয়ালিগুলো লিখে, যে লেখাগুলো হয় না, খসরুর অনেক পুরো কাওয়ালি আছে। পরে আবার এসে অনেকে লিখেছে ওই স্টাইলে, কিন্তু খসরুর কাওয়ালি আলাদা, রাজারা শুনতো ওগুলো সব। তারপরে রাগ ইমন, ইমন রাগ আছে না, ওই রাগ ইমনকে ইন্ট্রোডিউস করেছে আমির খসরু। ট্যালেন্টেড দেখছো? তারপরে হচ্ছে নেক্সট যে জুয়েল ছিল, তাই না, জাফর মাল। জাফর মাল, এই যে জাফর মাল আছে, এটা ছিল খলজির কাকার ছেলে। মানে কার? আলাউদ্দিন খলজি। তোমার কার ছেলে হতে পারে? জালাউদ্দিন, জালাউদ্দিন ফিরোজ। এবার ইনি ইম্পর্টেন্ট কেন, এই রাজসভায় ইম্পর্টেন্ট কেন লিখছে? কারণ ইনি রাজসভায় এমন একটি ব্যক্তি ছিলেন, ইনি ছিলেন মঙ্গল বিশেষজ্ঞ। একে ট্রেন্ড করা হয়েছিল মঙ্গলদেরকে জন্য। এতটাই মঙ্গল বিশেষজ্ঞ ছিল যে কিন্তু অনেক মঙ্গল ছাড়া, মানে যদি কোনো বড় ট্রুপ ছাড়া যে কোনো ছোটোখাটো যে ট্রুপ আসতো, বাকি মঙ্গলগুলো একে ভয় করত। জাফর মালের নাম শুনলে মঙ্গলরা ভয় করত, এতটাই ট্রেন্ড ছিল। ঠিক আছে, আর এতটাই যখন মঙ্গল আক্রমণ হতো, জাফর মাল আগে থাকতো, আর জাফর এই কী করতো, ওগুলোকে তাদেরকে বশত্ব স্বীকার করে দিত। ঠিক আছে, তো জাফর এদেরকে বশত্ব স্বীকার করে নিত। জাফর এটাকে পুরো মঙ্গলটাকে কারা কন্ট্রোল করতো? জাফর কন্ট্রোল করতো। এবার দেখছে প্রচুর পাওয়ারফুল হয়ে যাচ্ছে, একে তো সামলানো যাচ্ছে না, জাফর একদম উপরে যাচ্ছে, দিয়ে মঙ্গলদের হাতেই এর মৃত্যুটা হয়। কিন্তু মৃত্যুতে সাপোর্ট যার থাকে, সেটা থাকে আলাউদ্দিন খিলজি, ওই একে মেরে দেয়। হ্যাঁ, মানে যুদ্ধক্ষেত্রে হয়, ও বুঝতে পারছে পেছনে খিলজি আছে, যুদ্ধ হচ্ছে, দেখছে জাফর সবাইকে মেরে দিচ্ছে, আর এটাকে তো এমনি মেরে দেবে পুরো এই ট্রুপটাকে, আর দেখছে এটা লাস্ট ট্রুপ। ঠিক আছে,
আর জাফর এতটাই শক্তিশালী যে কোনো দিন জাফর আমাকে ই করে দিতে পারে, মানে জাফর বিট্রে করে দিতে পারে। ওই জন্য কী করেছে, ওই চক্রভিউ করেছিল তার মাঝে ছিল, ওকে সাপোর্ট দেয়নি, যে ওখানে ও মঙ্গলকে দিয়ে মারিয়ে দিয়েছে, তারপরে ও মঙ্গলদেরকে মেরে দিয়েছে, ঠিক আছে। তো জাফরকে কিন্তু মেরেছে আলাউদ্দিন খিলজি। আর সেটা ভয়, কেন ওর রিলেশন ছিল যে ও পরে রাজা হয়ে যেতে পারে বা একে আমাকে মেরে দিতে পারে, যেহেতু ও ওদেরকে মেরেছে। হ্যাঁ, যেহেতু ও জালাউদ্দিন খলজিকে মেরে ফেলেছিল, যে আমাকে তো মারতেই পারে, তো ওকে মঙ্গলদের হাতে মারিয়ে দেয়, ঠিক আছে, মানে ওকে ঢুকিয়ে দেয়, তারপরে ওকে সাপোর্ট না করে দেবো। তারপরে কি নাম, নেক্সট জুয়েলস ছিল কে, মালিক কাফুর। হ্যাঁ, মানে না 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 না, মানে ওর রত্নই তো বলা চলে, রত্ন ছিল না ওরা। হ্যাঁ, মালিক কাফুরের টাইটেল ছিল হাজার দিনারি। সাউথ ইন্ডিয়া তো ওই একদম, এই পুরো সাউথ ইন্ডিয়া যখন যে গল্পটা নিয়েছিল যে আমি পুরো ভারত দখল করব, তার মধ্যে সাউথ ইন্ডিয়া যে আসবে এটা তো পুরো সেনাপতি তো ওই ছিল, মালিক কাফুর। একে গুজরাটে কত 1000 দিনার দিয়ে কিনেছিল, ঠিক আছে, তাই একে 1000 দিনারই বলা হয়। যদি কোয়েশ্চেন হয় যে কোন সুলতানের সময় সব থেকে বেশি বার মঙ্গল আক্রমণ, সব থেকে বেশি মঙ্গল আক্রমণ হয়েছিল, সব থেকে বেশি মঙ্গলদের সাথে যুদ্ধ হয়েছিল, কী হবে অ্যান্সার? আলাউদ্দিন খলজি। লিখে রাখবো, লিখবো ম্যাক্সিমাম টাইম মঙ্গল ইনভেনশন, কমা দিয়ে লিখবো ম্যাক্সিমাম টাইম ওয়ার অকার ডিউরিং হিজ টাইম। এত কিছু ভেবেছিল, বাজার দর, এ কিন্তু সুলতান ইলিটারি সুলতান ছিল, পড়াশোনা জানতো না, ঠিক আছে, কিন্তু গল্প ছিল। আমরা মালিক কাফুর সম্বন্ধে পরে জানবো যখন সাউথ ইন্ডিয়া ইনভেন্ট করবে, ঠিক আছে। এর কর্মচারী থেকে 234 টঙ্কা মাইনা দিত, ঠিক আছে, 2, 3, 4 234 টঙ্কা, যারা ঘোড়া সাবার সৈন্যগুলো ছিল। লিখবো আলাউদ্দিন খিলজি ইন্ট্রোডিউস টু নিউ ট্যাক্সেস। এই রাজসভা ওই প্যারাটা একটু ছেড়ে দে, কিছু লোকের নাম পরে লিখছি, ঠিক আছে, এই প্যারাটা ছেড়ে পরে কিছু সাম ইম্পর্টেন্ট লিখে নিচ্ছি। লিখবো আলাউদ্দিন খিলজি, এবার এটা নতুন পয়েন্টে লিখবো, আলাউদ্দিন খিলজি ইন্ট্রোডিউস টু নিউ ট্যাক্সেস। লিখবো চারাই, CHARAI, কমা দিয়ে লিখবো ঘারাই, GHARAI। হ্যাঁ, এই ঘরাই শুনতে ঘর হয়েছে না, এটা হাউস ট্যাক্স ছিল, চারাই ঘরাই এই দুটো ট্যাক্স করলে। তারপরে লিখবো আলাউদ্দিন অলসো ইন্ট্রোডিউস নিউ মেজারমেন্ট ইউনিট, একটা ইউনিটের নাম লিখবো বিসওয়া, BISWA, ঠিক আছে। আর একটা লিখবো কি, পোস্টাল। আর এখানে অতটুকু ছেড়ে দিই, কারণ অনেক জিনিস আছে যেগুলো নেক্সট দিন, কারণ ও সাউথ ইন্ডিয়া ইনভেনশন ছাড়া এগুলো করানো যাবে না, কারণ এগুলো সব তারপরেই ঘটেছিল।